হ্যালো ভাই লোক, আমার নাম শুভমশীল। ওয়েলকাম টু স্টাডি ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জৈব রসায়নের লেকচার নাম্বার 3 বা লাস্ট লেকচার। আজকে এই লেকচারের মধ্যে আমরা জৈব রসায়ন পুরো চ্যাপ্টারটা শেষ করে দেবো। ঠিক আছে, দেখো 1.5 ঘন্টা ধরে দুটো গেছে, আজকেরটা মেবি 1.5 ঘন্টা হবে। 4.5 ঘন্টার মধ্যে টোটাল আমাদের শেষ করে দেবো। আর 1.5 ঘন্টা ধরে যে দুটো গেছে না, আমি ওটা ভেবেছিলাম একবারে দেবো। ঠিক আছে, যে আমি ভাবছিলাম যে শনিবার দিন যে লেকচারটা গেছে, আমি ভাবলাম যে শনিবার দিনই পুরোটা দিয়ে দিই। তারপর আমাকে তোমাদের রাজবীর দাদা বললো যে বাচ্চা ছেলে মেয়ে, ঠিক আছে, পড়তেও লাগে। ভাবলাম কী হয়েছে, 3 ঘন্টা না একবারে পড়ে নেবে, কী সমস্যা? কারণ ওটার ওই দুটো ভিডিওর মধ্যে শুধু কনসেপ্টই ছিল, তাই না? দুটো ভিডিওর মধ্যে দেখবে পুরো কনসেপ্ট, আর কিছু নেই। তো আমি ভাবছিলাম মনে হয় একটা শটেও মানে একবারই 3 ঘন্টার মধ্যে পুরো কনসেপ্ট সব বুঝিয়ে দিই। তারপর তোমাদের রাজবীর দাদা বললো না 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 ছাড়, না ছাড়ো, ঠিক আছে না, বলছে রাজবীর দাদা বলছে না না ওরকমভাবে দিলে বাচ্চারা পড়তে অসুবিধা হবে, তাই দুটো পার্টেই দে। ঠিক আছে, রাজবীর দাদা যা বলবে তাই চলবে। ঠিক আছে, তো ওই দুটো পার্ট তারপর দিলাম। কালকে একটা ভিডিও গেছে, কালকে কেউ একজন তোমাদের কমেন্ট করেছিলে, চন্দ্রিমা চক্রবর্তী বলে কেউ একজন, যে দাদা পরের দিন ভিডিওটা, পরে কবে ভিডিওটা আসবে। আমি তার জন্য আমি রোববার দিন ছুটি দিতাম, ঠিক আছে, রোববার দিন এমনি ভিডিও যায় না। তো তোমরা ওই চন্দ্রিমা চক্রবর্তী বলে যে আছে, সে SMS করেছিলেন, কমেন্ট করেছিলে দাদা নেক্সট ভিডিওটা কবে আসবে। তো আমি ভাবলাম যে আজকের জন্য বেকার কেন ওয়েট করব, মানে সোমবারের অবধি। আমি তখন তার ভাবলাম যে ওটা আমি যেহেতু রেকর্ড ঠেকর তো সব করাই ছিল, এডিটও করা ছিল, আমি ভাবলাম তো ছেড়ে দিই। তো আমি কালকে তারপরে ছেড়ে দিলাম। ঠিক আছে, তো আজকে তার জন্য, নাহলে আজকের এই সোমবার দিন এই ভিডিওটা যাওয়ার কথা নয়, ভিডিওটা যাওয়ার কথা ছিল হচ্ছে গিয়ে মঙ্গলবার দিন, মানে কালকের। তো কালকের যেহেতু ওই ভিডিওটা চলে গেছে, মানে গতকাল, তার জন্য আজকে ভিডিওটা যাচ্ছে। ঠিক আছে, এবার আজকে ভিডিওটা যাচ্ছে, কালকের দিন মেবি ছুটি থাকবে, কারণ আমাকে একটু কন্টেন্ট বানাতে হবে। তো কালকে মেবি একটু ইয়েটা ছুটি থাকবে ক্লাস। বুধবার দিন থেকে আবার নর্মালি চলবে। ঠিক আছে, বুধবার দিন আমি মনে হয় নিউক্লিয়ার কেমিস্ট্রি ধরবো। ঠিক আছে, এই হচ্ছে আজকের গল্প। তো আজকের কি পড়বো, আজকে আমরা জৈব রসায়নটা শেষ করবো। জৈব রসায়ন শেষ করবো, তো আজকে প্রথমে কি পড়বো? আজকে একটাই দেখো, আজকের আমরা এই যে ধরো যে ইথিন, তারপর এটা হচ্ছে গিয়ে অ্যাসিটিলিন, কি বলে এটাকে? অ্যাসিটিলিন বলে, হ্যাঁ অ্যাসিটিলিন। বা এটাকে আমরা কি বলি, দেখো দুটো কার্বন আছে, দুটো কার্বন মানে কি ইথ, হ্যাঁ, আর এটা কি হয়, আর এখানে ট্রিপল বন্ড হয়, ট্রিপল বন্ড মানে কি ইথাইন কি হয়, এটা ইথাইন। ঠিক আছে, এটা ইথাইন। তারপর LPG বা এটাকে অ্যাসিটিলিনও বলে। ঠিক আছে, এটাকে কমন নেম, এটার একটা অ্যাসিটিলিনও আছে। তাহলে কি মিথেন, ইথিন, তারপর ইথাইন, LPG, সিএনজির নাম শুনেছো, LPGর নাম শুনেছো, যেটা গ্যাস, আমরা যে আগুন মানে যে ইয়ে দিয়ে গ্যাস করি, কি বলে, কি দিয়ে গ্যাস করি, মানে ওই যেটা যা দিয়ে রান্না করি যে গ্যাস দিয়ে, সেটা হচ্ছে LPG। ঠিক আছে, তারপর CNG, অনেকে CNGর অটো দেখেছো, অনেকে দেখবে যারা অটো যে চলে আমাদের, তোমাদের জানি না তোমাদের এখানে অটো চলে কিনা, অটোটা আমাদের দেখবে CNG গ্যাসে চলে। ঠিক আছে, ও আর কি, এটা হচ্ছে অ্যালকোহল বা ইথাইল অ্যালকোহলের শিল্প উৎস ও ব্যাপক ব্যবহার। ঠিক আছে, শিল্প উৎস ও ব্যবহার মানে এটা কীভাবে তৈরি করা হয়, আর এটা কীভাবে ব্যবহার করা হয়, আর এইগুলো সম্বন্ধে কিছু ফ্যাক্ট, সেগুলো আমরা জানবো। এই কটা সম্বন্ধেই জানবো। তো হোপফুলি আমার মনে হচ্ছে 1.5 ঘন্টার মধ্যে কভার হয়ে যাবে। 1.5 ঘন্টা যদি না হয় 2 ঘন্টা হতে পারে, কিন্তু চেষ্টা করছি আমি 1.5 ঘন্টার মধ্যে যাতে কভার হয়ে যায়। ঠিক আছে, তো চলো এবার আজকের ক্লাস স্টার্ট করা যাক। আমরা কী দিয়ে স্টার্ট করবো? আমরা স্টার্ট করবো মিথেন দিয়ে। ঠিক আছে, মিথেনের প্রথমে দেখো আমরা কী পড়ছি। প্রথমে আমরা পড়বো হচ্ছে গিয়ে মিথেন কোথা থেকে মিথেনের উৎস পড়বো, তারপর মিথেন কী কাজে লাগে, আর মিথেন কী রিয়াকশান দেখায় বা কী বিক্রিয়া করে, কীরকম সেটা পড়বো। ঠিক আছে, তো প্রথমে দেখো যতগুলো জটিল যৌগ আছে তাদের মধ্যে সবথেকে সিম্পলেস্ট ফর্ম বা বাংলায় বললে হচ্ছে গিয়ে সরলতম জটিল যৌগ যার গঠন, সেটা হচ্ছে কি মিথেনের গঠন কি? মিথেনের গঠন হচ্ছে কি এইটা, এই যে আমরা পড়েছি আগে, এটা কি বলি আমরা টেট্রাহেড্রাল বা বাংলায় বলি সমচতুস্থলকীয়। আর জৈব যৌগদের মধ্যে সব থেকে সিম্পল বা সরলতম। এবার অন্যান্য যত জটিল যৌগ আছে তাদের মধ্যে আরও কমপ্লেক্সিটিস আছে, তাই ওগুলো আমরা বেশি আঁকতে যাই না। ঠিক আছে, তো প্রথমে দেখো পেট্রোলিয়ামের নাম শুনেছো, হ্যাঁ, যেটা দিয়ে পেট্রোল আসে, পেট্রোল ডিজেল, যেখানে একটা খনিজ পদার্থ। পেট্রোলিয়ামকে যখন পাতন করা হয়, পাতন করা মানে কি, পেট্রোলিয়ামকে যখন হিট দেওয়া হয়, তোমাকে বলছি পাতন করা মানে হিট নয়, বলছি পাতন করা মানে, তখন তার মধ্যে প্রায় 70 থেকে 90% মিথেন পাওয়া যায়। তার মধ্যে প্রায় 70 থেকে 90% মিথেন গ্যাস পাওয়া যায়। ঠিক
ঠিক আছে। আর কি কয়লাও যখন আমরা ধরো কয়লাকেও যখন আমরা অন্তর্ধূমপাত করি, কি তার এই কথাটা অন্তর্ধূম পাতন, ঠিক আছে, সেম পাতনেরই মতন বলছি আমি পাতনটা কি, সেটা যখন করা হয় তখনও প্রায় এখানে লেখা আছে হ্যাঁ 35 থেকে 40% মিথেন গ্যাস পাওয়া যায়, 35 থেকে 40% মিথেন গ্যাস পাওয়া যায়। আর কি বায়োগ্যাসের নাম শুনে, যেটা গোবর দিয়ে তৈরি হয়, তারপরে আমাদের নাম বলো গোবর, তারপর পচে যাওয়া ফলমূল যেগুলো বেঁচে যায় সেগুলো দিয়ে তৈরি হয়, তাকে কি বলি বায়োগ্যাস। তার মধ্যেও 60% মিথেন থাকে, দাদা ঠিক আছে বুঝতে পেরেছি, এটা তো নর্মাল ইনফরমেশান। হ্যাঁ তুমি আমাকে পাতন গল্পটা কি আমাকে বোঝো। দেখো পেট্রোলিয়ামের মধ্যে অনেক কিছু মেশানো থাকে, অনেক কিছু থাকে, যেরকম অনেক কিছু থাকে মানে পেট্রোল থাকে, ডিজেল থাকে, তারপরে আরও কিছু থাকে, যেরকম নাম বলো অনেক আমাদের যেসব সিএনজি বা এরকম জিনিসপত্র থাকে, ঠিক আছে, যেটা আমাদের কাজে লাগে, যেটা আমরা জ্বালানি রূপে ব্যবহার করতে পারি। তো সেটাকে বের করার জন্য আমরা সেটাকে ফোটাই, ধরো যে পেট্রোলিয়াম, ধরো যেরকম আছে পেট্রোলিয়াম কোনো একটা পাত্রে এরকম আছে পেট্রোলিয়াম, ঠিক আছে, এর মধ্যে কী আছে পেট্রোলিয়াম। এবার ধরো পেট্রোলিয়ামের মধ্যে দুটো পদার্থ আছে, একটা ধরো হচ্ছে গিয়ে পেট্রোল আছে, কি আছে পেট্রোল, আরেকটা আছে হচ্ছে কি ডিজেল। এবার ভাবো পেট্রোলের কি বলার নাম স্ফুটনাঙ্ক হচ্ছে কি 100°C, জাস্ট অ্যাজিউম, এটা আমি বলছি না যে 100°C হয়, এর থেকে বেশি হয় মেবি, ভাবো 100°C। আর ডিজেলের স্ফুটনাঙ্ক হচ্ছে কি 150°C, বুঝতে পেরেছো। এবার ভাবো এইখানে আমরা দেখো, এবার এই দুটো একসাথে মিশে আছে, এখানে মিশে আছে, ঠিক আছে। এবার পাতন কীরকম করি দেখো, এবার এইটাকে আমরা হিট দেবো, এখানে আমরা হিট করব, আগুন দিয়ে, হ্যাঁ এটাকে আমরা হিট করলাম, হিট করার পরে দেখো আমরা হিট 100°C অবধি হিটটা করলাম, ঠিক আছে। এবার দেখো 100°C যেই এটা পৌঁছাবে তখন ওপরে আমরা একটা পাত্র এরকম কিছু একটা রেখে দেবো, যার ফলে দেখো 100°C এটা যখন বাষ্প হবে, কোনটা বাষ্প হবে, পেট্রোলে নিশ্চয়ই বাষ্প হবে, কারণ পেট্রোলের স্ফুটনাঙ্ক কত 100°C, ডিজেলটা তাহলে নিচে থেকে থাকবে। তখন কি করবো আমরা পেট্রোলটাকে একটা জায়গায় আমরা সংগ্রহ করবো, পেট্রোলের গ্যাসটাকে আমরা একটা জায়গায় সংগ্রহ করবো, সংগ্রহ করার পর সেটাকে আমরা কী করবো ঘনীভবন করে নর্মালি আমরা ইউজ করতে পারবো। তাহলে সেটা থেকে আমরা কী করতে পারলাম, এই দুটো যে মিশে আছে একসাথে, পেট্রোল আর ডিজেলটা যে মিশে আছে সেটাকে আমরা আলাদা করতে পারলাম। কারণ তোমাকে ধরো যে আমি কফি খাচ্ছি, ঠিক আছে, কফির মধ্যে তোমাকে যদি বলি দুধ আর চিনিকে এখন আলাদা করতে পারবে না নিশ্চয়ই। সেরকমই এইখানেও ওরমভাবে আলাদা করা যায় না, পেট্রোল ডিজেল একসাথে মিশে আছে, আমি হাত দিয়ে কি প্রত্যেকটা পার্টিকেল থোড়ি আলাদা করা যায়, ওরকমভাবে করা যায় না। তাই এই পদ্ধতিটাকে আমরা ইউজ করি, এইখানে ইউজ করি, এইটার ক্ষেত্রে আলাদা জিনিসপত্র ইউজ করি। এটাকে বলা হয়, ইংলিশে বলা হয় ডিস্টিলেশন। কি বলা হয়, ডিস্টিলেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বলা হয়। এটা কি হয়, টেম্পারেচার ধরো যে 100°C পৌঁছালো, ঠিক আছে, 100°C পৌঁছানোর পর এটা বাষ্প হলো, বাষ্পটাকে আমরা একটা জায়গায় সংগ্রহ করে আমরা ওটাকে ঘনীভবনের মাধ্যমে আবার তরলে পরিণত করলাম। ঘনীভবন পদ্ধতি জানো তো, ঘনীভবন মানে হচ্ছে গ্যাস থেকে তরলে কনভার্ট করার পদ্ধতিকে কি বলা হয়, ঘনীভবন, বুঝতে পেরেছো। গ্যাসকে লিকুইডিফাইড করার পদ্ধতিটাকে বলা হয় কি ঘনীভবন, বুঝতে পেরেছো। এটাকেই বলা হয় পাতন, এটাকেই আমরা বাংলায় কি বলি, পাতন বলি, ঠিক আছে। এরকমভাবে পাতনের বেশি সম্বন্ধে জানতে হবে না, তোমাদের খুব বেশি দরকার নেই, কিন্তু এইটুকুনি তুমি মনে রাখার জন্য যে পাতন দাদা কী হয়, তখন তুমি এইটুকুনি বলতে পারো, ঠিক আছে। তাহলে কি পাতন যখন করা হয় তখন মিথেনের প্রায় 70 থেকে 90% মিথেন পাওয়া যায়, ঠিক আছে। আর যখন কয়লার অন্তর্ধূম পাতন করা হয়, এটাও প্রায় সেম, ঠিক আছে। এটা তোমাকে আমি আর এক্সপ্লেন করছি না, এটা একটু আলাদা জিনিস, তোমাদের পরীক্ষা সব দেবে না, ঠিক আছে। তোমাদের জানার থাকলে তোমরা একটু ChatGPT মেরে নাও, পাতনের কথাটা আমি বলে দিলাম, অন্তর্ধূমটা তোমরা দেখে নাও, ঠিক আছে। অত জেনে লাভ নেই, এরকম ভেবে নাও যে পাতনের মতোই একটা জিনিস। তো যখন কয়লার যখন পাতন করা হয়, তার মধ্যে থেকে যখন আমরা কি বলি কোল গ্যাস একটা গ্যাস যেটাকে আমরা ইউজ করি, ঠিক আছে। কোল গ্যাস যখন পাওয়া হয়, সেটা তার মধ্যেও প্রায় 35 থেকে 40% কি পাওয়া যায়, মিথেন পাওয়া যায়। আর কি বায়োগ্যাসেও 60%-এর মতো মিথেন পাওয়া যায়, ঠিক আছে। এটা তুমি দাদা কী করবো, তুমি এত বলে দিলে আমাদের মনে থাকবে না, PDF দেবো, PDF দেখে মনে রাখবে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্যাক্টগুলো তোমাদের মনে রাখার দায়িত্ব। এবার
আমরা পড়বো মিথেনের কী কী ব্যবহার আছে, মিথেনের কী কী ব্যবহার আছে। তোমাদের মিথেনের উৎস দিলে এই কটা কথা লিখলেই মার্কস পেয়ে যাবে। মিথেনের কী কী ব্যবহার আছে দাদা আমাকে একটু বলো। মিথেনকে, ঠিক আছে, মিথেনকে আমরা, মিথেন খুব ভালো জ্বালানি রূপে ব্যবহার করা যায়। কি খুব ভালো জ্বালানি রূপে ব্যবহার করা যায়, কারণ মিথেনের তাপন মূল্য খুব বেশি হয়, তাপন মূল্য খুব বেশি হয়, তার জন্য ওটা খুব বেশি হিট দিতে পারে, খুব বেশি ভালো হিট দেয়, বুঝতে পারছো তো। তো দেখো মিথেনের তাপন মূল্য হয় হচ্ছে গিয়ে 1100 BTU পার ফিট কিউব, ঠিক আছে। এইটার মানে কি ভাবো, এক কিউবিক ফুট যদি মিথেন গ্যাস যদি আমরা জ্বালাই তাহলে কত 1011 বা 1011 BTU এনার্জি প্রডিউস হবে। তাপন মূল্য এটাই হয়, তাপন মূল্য হচ্ছে প্রতি আয়তনে কতটা এনার্জি প্রডিউস করছে সেটাকেই বলে তাপন মূল্য। তো এবার দেখো 1 BTU পার ফিট কিউব, এটা ইকুয়াল টু ভেবে নাও 37,200 কিছু, ঠিক আছে, জুল পার মিটার কিউব। এটার সমান, প্রায় এটার সমান। তার মানে ভাবো এইটাকে তুমি এটা দিয়ে যদি গুণ করো তাহলে কত বড় সংখ্যাটা বেরোচ্ছে, তাহলে কত জুল এনার্জি প্রডিউস হচ্ছে। মানে 1 ফুট যদি আমরা, মানে 1 কিউবিক ফুট যদি আমরা মিথেনকে জ্বালাই তাহলে ভাবো কত জুল প্রডিউস হচ্ছে, মানে এনার্জি প্রডিউস হচ্ছে, বুঝতে পারছো। তার জন্য আমরা মিথেনকে কী হিসেবে ব্যবহার করি, জ্বালানি রূপে খুব ভালো ব্যবহার করি। তারপরে মিথেনকে আর কি এর ছাড়া কি ব্যবহার করি, হাইড্রোজেন গ্যাসের পণ্য উৎপাদন এবং কার্বন ব্ল্যাক প্রস্তুতি ব্যবহৃত হয়। হাইড্রোজেন গ্যাসের যখন পণ্য উৎপন্ন হয় এবং উৎপাদনে ও কার্বন ব্ল্যাক বলে একটা পদার্থ হয়, সেটা যখন উৎপন্ন করা হয় তখন আমরা মিথেনকে ব্যবহার করি। নেক্সট কি বলছে, ছাপার কালি, ওই যে এটা না, ছাপার যেটা প্রিন্টিং প্রেসের যে কালিটা লাগে, ছাপার কালি, তারপরে টাইপরাইটারের যে ফিতাগুলো হয়, তারপরে কি জুতোর কালি, টায়ার প্রভৃতি প্রস্তুতিতে মিথেনের ব্যবহার হয়। মিথেনের এই জিনিসপত্রগুলো যখন প্রস্তুতি করা হয় তখন কি মিথেনের ব্যবহার করা হয়। নেক্সট কি বলছে, 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিথেনকে উত্তপ্ত করা অথবা কম পরিমাণ বায়ুতে মিথেনের অসম্পূর্ণ দহনের ফলে কার্বন ব্ল্যাক উৎপন্ন হয়। তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে কার্বন ব্ল্যাক কখন উৎপন্ন হয়, তখন তুমি লিখতে পারো যে 1000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি মিথেনকে ফোটানো হয় বা গরম করা হয় তখন সেটা বা কম পরিমাণ বায়ুতে মিথেনের অসম্পূর্ণ দহন করলে, অসম্পূর্ণ বা দহন মানে অক্সিজেনের সাথে মেশালে, তখন কার্বন ব্ল্যাক উৎপন্ন হয়, বুঝতে পেরেছো। নেক্সট কি, মিথেন থেকে কয়েকটি রাসায়নিক দ্রব্য উৎপন্ন হয়, যেমন মিথানল কোনটাকে বলে, মিথেন থেকে কয়েকটি রাসায়নিক দ্রব্য উৎপন্ন, যেরকম মিথানল, এটাকে কি বলে, মিথানল। তারপরে কি উৎপন্ন হয়, ধরো যে মিথানল, মিথাইল ক্লোরাইড কোনটা, CH3Cl, মিথাইল ক্লোরাইড। আর কি উৎপন্ন হতে পারে, মিথানোইক অ্যাসিড, ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড উৎপন্ন হয়, ঠিক। ফর্মালডিহাইড কোনটা, COO H, এটাই তো ফর্মালডিহাইড, হোপফুলি, হ্যাঁ এটাই ফর্মালডিহাইড, এটা উৎপন্ন হয়, এটা তো আমরা আগের দিন শেখাচ্ছিলাম, ঠিক আছে। এটাকে আমরা কি বলি দেখো, মিথেনল, এটাকে আমরা কি বলি, মিথেনল বলি, ইংলিশে লিখছি, দেখো সিঙ্গেল বন্ডই আছে, ও আর সি এর মধ্যে ডাবল বন্ড আছে, সেটা গুনি না, মিথেনল, এটা কি বলি আমরা, মিথেনল বলি IUPACর ভাষায়, বা এটা কি বলা হয়, ফর্মালডিহাইডও বলা হয়, ঠিক আছে, বোঝা গেছে। এই কম্পাউন্ডগুলো আমরা মিথেনের মাধ্যমে তৈরি করতে পারি, এই কম্পাউন্ডগুলো খুব ইজি জিনিসপত্র, এইগুলো মনে রাখা খুব বেশি একটা খুব কাজের কোনো কথা না, মানে খুব ওরকম কিছু না যে তোমাকে এগুলো খুব কষ্ট করে মনে রাখতে হবে, খুব সোজা জিনিস, ঠিক আছে। নেক্সট কি, এবার মিথেন কী রিয়াকশান করে সেসব কথা বলবো, মিথেন কী রিয়াকশান করে সেসব কথা বলবো। হ্যাঁ দাদা এই কথাটা বলো, এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আমরা ভুলে যাই। দেখো মিথেনকে যখন অন্য কালি ব্যবহার করি, মিথেনকে যখন ক্লোরিনের সাথে রিয়াক্ট করানো হয় তখন কি তৈরি হয়, CH3Cl। দেখো এটা কি হলো, কি তৈরি হলো, দেখো মিথেনের কি হয়, স্ট্রাকচার
এটা হয়, আর এখানে সিএল আছে। হ্যাঁ, তো দেখো এখানে কি হচ্ছে, এইখান থেকে একটা এইচ বেরোচ্ছে, দেখো দেখো দেখো, রিয়াকশানটা ভালো করে বুঝবে কিন্তু, কারণ তোমাদের এটা বোঝার দরকার। ভাবো এখান থেকে একটা এইচ বেরোচ্ছে আর এই দুটো আলাদা হচ্ছে, সিএল তো এরকম থাকে, সিএল দুটো আলাদা হচ্ছে। এবার একটা সিএল এসে এখানে ঢুকে যাচ্ছে, আর একটা সিএল এই এইচটা আর এই সিএলটা একসাথে বন্ড করে নিচ্ছে। তাহলে কি হচ্ছে দেখো, এটা আসলে তারপরে কি হচ্ছে দেখো, এই সি করতে চলে গেল সিএল, দেখো কি তৈরি হচ্ছে। এবার তৈরি হচ্ছে দেখো সিএইচ সিএইচ সিএইচ, এখানে সিএল চলে এলো, প্লাস প্লাস দেখো এই এইচ আর এই সিএলটা কম্বাইন্ড হয়ে গেল, তাহলে কি হলো এইচ সিএল, তাহলে কি হয়ে গেল এইচ সিএল। বুঝতে পারলে? তাহলে মিথেন সিএল এর সাথে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি বানায়, এটা কি বলবো, এটাকে আমরা কি বলি দেখো, এটাকে আমরা বলতে পারি একটা কার্বন আছে, কার্বন একটা আছে, সিএল একটা আছে, তাহলে আমরা বলতে পারি মিথেন, কি বলতে পারি এটাকে আমরা টেট্রাক্লোরাইড মিথেন 1 ক্লোরিন, তারপরে কি বলতে পারি, কি বলতে পারি, হ্যাঁ মিথাইল ক্লোরাইড, কি বলতে পারি এটাকে, এই কম্পাউন্ড হচ্ছে মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড। দেখো এখানে কেন মিথাইল ক্লোরাইড হলো দাদা, তুমি এখানে ক্লোরোমিথেন কেন করলেন, ক্লোরোমিথেন কেন করলেন? কারণ দেখো এখানে কোনো ওই যে যেটা আমরা বলছিলাম না গৌণ ফাংশনাল গ্রুপ, বা যেটাকে আমরা বলছিলাম যে ওই ধরো যে COOH বা CHO বা OH, বা আরেকটা কি পড়েছিলাম COOH CHO OH, আরেকটা কি পড়েছিলাম, বা কিটোন মানে ও, এরকম কোনো গ্রুপ নেই, তার জন্য আমরা যেটা ওই যে বলেছি উপসর্গ, এখানে উপসর্গ আছে, উপসর্গটাকেই আমরা গৌণ প্রত্যয় হিসেবে এখানে ইউজ করলাম। তার জন্য এখানে কি করলাম, মিথাইল আমি তোমাকে বলেছিলাম CH3 যখন এরকমভাবে একটা যদি বন্ড করে, ঠিক আছে, শুধু CH3 একটা এইচ এরকম বেরিয়ে গেছে, তো তাহলে এই জিনিসটাকে কি বলি আমরা, মিথাইল বলি, ঠিক আছে। তো হচ্ছে মিথাইল ক্লোরাইড নাম হচ্ছে, তার জন্য, ঠিক আছে। আর এটা তো জানোই, এটাকে কি বলে তোমরা জানোই, আমি আর বলছি না, HCl, ঠিক আছে। এই হচ্ছে এই রিয়াকশনের গল্প। কি হচ্ছে দেখো, আবার দেখো ভালো করে, এখান থেকে একটা এইচ বেরোচ্ছে, বেরিয়ে এই একটা সিএল এর সাথে চলে যাচ্ছে, আবার এই একটা সিএল এখানে বসে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো যখন এইটা যখন তৈরি হয়ে গেল, এরপরে কি হচ্ছে দেখো, দেখো এই যে এই কম্পাউন্ডটা যখন তৈরি হলো মিথাইল ক্লোরাইড, তখন আমরা কি করতে পারি দেখো, CH3Cl প্লাস আর একটা ধরো যে সিএল পরমাণুর সাথে ইয়ে করি, তখন কি হবে, সরি ভাই সাহেব, আমি ভাই সরি পাখা চলছিল না, সরি, বুঝতে পারিনি, আমি ভুলে গেছি, সরি, আওয়াজ চলে আসতে পারে, সরি, কিছু করার নেই, আমি ভুলে গেছিলাম ভাই, একদম ভুলে গেছি। আরে আমিও তো মানুষ না, মাঝে মাঝে এরকম হতে থাকে, ঠিক আছে। হ্যাঁ, তো কি সিএল, এবার দেখো কি হচ্ছে, আবার এখান থেকে একটা এইচ বেরোবে, দেখো CH3 এর ইয়ে কি হয়, CH এখানে একটা সিএল আছে, আর এখানে সিএল আছে, আবার একটা এইচ বেরোবে, আবার একটা সিএল কাটবে, তাহলে কি হচ্ছে CH2Cl2 প্লাস CHCl, আবার সেম যদি এইটার সাথে আবার ধর যে এইটার সাথে আমরা যদি ধর যে প্লাস করলাম Cl2, তাহলে আবার সেম জিনিস হচ্ছে CHCl3, এটাকে আমরা কি বলি জানো, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে এটাকে আমরা বলি ক্লোরোফর্ম, কি বলি, ক্লোরোফর্ম, দাঁড়ো একটু ভালো ভাষায় লিখে দিই, একটু ভদ্র হাতের লেখায়, কি বলি এটাকে, ক্লোরোফর্ম, ঠিক আছে, এটা কি বলি ক্লোরোফর্ম। তোমরা এবার বলতে পারো দাদা তুমি এখানে কি করছো, আমি কিছু বুঝতে পারছি না, আমি ভিডিও ছেড়ে ছাড়ছি, কিছু বুঝতে পারছি না। দেখো এইখানে বোঝার অতটা কিছু নেই, এটা হয়, এটা একটা ফ্যাক্ট, ঠিক আছে, এরকমভাবে তোমরা মনে রাখতে পারো। এটা এখন যদি তোমাকে এখানে মেকানিজম বসাতে বুঝি, তাহলে ক্লাস 11-এ পৌঁছে যাবো, ঠিক আছে, কারণ অত মেকানিজম এখন তোমাদের দরকার নেই। তোমরা এখন, আমার মনে হচ্ছে যে তোমরা এখন এটাকে বোঝো, মানে বুঝবে কি করে, তোমরা এটাকে দেখি একটু মনে রাখার চেষ্টা করো, আমার এটা মনে হয় এখানটাতে, কারণ এখানে আমি তোমাকে এখন যদি মেকানিজম বোঝাতে বুঝি,
বোঝাতে বসি যে এটা কেন এরমভাবে ভাঙলো দাদা, এইখানটাই সিএল দুটো কেন ভাঙলো, তাহলে তোমাদের মাথা এখন অনেকটা হ্যাং করে যাবে, ঠিক আছে। তো আমি চাই না তোমাদের মাথা বেশি হ্যাং করুক, তার জন্য আমি অল্পর মধ্যে দিয়ে করছি, ঠিক আছে। এবার ভাবো এই ক্লোরোফর্মের সাথে আবার একটা সিএল যদি অ্যাড করি Cl2, তাহলে কি হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। দেখো সি চারটে, চারপাশে চারটে সিএল বন্ড তৈরি হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার এইটাই সেম টু সেম কার সাথে হয়, সেম টু সেম এটা যখন ব্রোমিন থাকে ব্রোমিনের সাথেও এই রিয়াক্টটা করবে, ঠিক আছে, বোঝা গেছে। ব্রোমিনের সাথে রিয়াক্ট একটু কম করে কিন্তু সিএল এর সাথে সবথেকে বেশি রিয়াক্ট করে, ঠিক। এটা ছিল হচ্ছে কি মিথেনের গল্প। এবার কার গল্প শুনবো? এবার গল্প শুনবো হচ্ছে ইথেন। কার গল্প? ইথেন। বারবার তো আমি লিখছি না ভাই লোক। ইথেন, ইথেনের কি গল্প? দেখো ইথেন কোনটাকে বলে? ইথেন এটাকে বলে, কি বলা হয়? ইথেন, ঠিক। এই যে ইথিন থরি এটা, ও সরি ইথিলিন, তাই ভাবছি যে আমি ইথিন এটা কি বলছি? ইথিন বা ইথিলিনও অনেকে বলে, ঠিক আছে, ইথিন। এবার এইটা কোথায় তৈরি হয়? এটা দেখো প্রথমে আমরা কি পড়বো, আবার সেম টু সেম উৎস, ব্যবহার, তারপরে কিছু কিছু রিয়াকশন পড়বো, ঠিক। প্রথমে কি উৎস, কি কোল গ্যাসে আয়তন হিসেবে 4 থেকে 5% মতো ইথিলিন পাওয়া যায়, এটা কি বলে? ইথিলিনও বলা হয়, কমন নেম। এবার কি হচ্ছে, পেট্রোলিয়াম খনিতে উৎপন্ন প্রাকৃতিক গ্যাসে 15% থাকে, ইথিলিন থাকে। প্রাকৃতিক গ্যাস ওই পেট্রোলিয়াম যখন খনিতে আমরা কি বলে যখন এই পাতন যখন করি তখন গ্যাস বেরোয় অনেক, তাদের মধ্যে প্রায় 4 থেকে 5%, 15% ইথিলিন থাকে। আর কি বলছে, কোল গ্যাসের আয়তন, কোল গ্যাস ধরছে, কোল গ্যাস যেটা বেরোচ্ছে যে যখন কয়লাকে যখন পাতন করা হচ্ছে, কোল গ্যাসের কোল গ্যাসের আয়তনের 4 থেকে 5% ইথিলিন থাকে, ঠিক আছে। নেক্সট কি, পেট্রোলিয়ামের তাপ বিয়োজন প্রচুর পরিমাণে ইথিলিন থেকে পাওয়া যায়। পেট্রোলিয়ামের তাপ বিয়োজনে প্রচুর পরিমাণে ইথিলিন পাওয়া যায়, পেট্রোলিয়ামে যখন তাপ বিয়োজন হয় তখন প্রচুর পরিমাণে ইথিলিন পাওয়া যায়। নেক্সট কি বলছে, 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ইথাইল অ্যালকোহল বাষ্পকে উত্তপ্ত করে, কি বলছে দেখো আমি তোমাকে বোঝাচ্ছি। যদি এটা কিভাবে তৈরি করা যায়, আরেকটা ধরো যে C2 সিএল কোথায় চলে এলো ভাই, এটা কি বলি আমরা? ইথাইল অ্যালকোহল বলি। এটার সাথে ধরো যে আমরা অ্যালুমিনা কোনটা বলে? Al2O3 ঠিক বললাম? হ্যাঁ, Al2O3। এটার সাথে এটা যদি ধরো যে যোগ করা হলো, ঠিক আছে, মিশানো হলো এবং এটা টেম্পারেচারটা করা হলো 350 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, তাহলে এখানে ইথিলিন তৈরি হয়। তাহলে কি তৈরি হয়? ইথিলিন তৈরি হয়, C ডাবল বন্ড, তাহলে ইথিলিন তৈরি হয়, ঠিক আছে। এর সাথে আরেকটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে জল তৈরি হয়, এর সাথে জলও তৈরি হয়। তোমাদের এটা জানা দরকার নেই, এটা জানলে হবে। কি বলছে এইখানে, কথাটা এটাই বলছিল যে 300-350 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অ্যালুমিনা, এটাকে কি বলা হয়? এই যে Al2O3টাকে বলা হয় অ্যালুমিনা, ঠিক আছে। অ্যালুমিনিয়ার সাথে যদি আমরা ইথাইল অ্যালকোহল, এটা কি বলা হয়? ইথাইল অ্যালকোহলকে যদি যোগ করি তাহলে কি তৈরি হচ্ছে? ইথিলিন বা ইথিন তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার ইথিলিনের ব্যবহার কি কি আছে? কাঁচা ফল পাকবার জন্য এবং ফল সংরক্ষণে। মানে কি? কাঁচা ফল ধর যে ওই যে বলে না হাইব্রিড করা হয়, মানে ইঞ্জেকশন দিয়ে ওটাকে পাকানো হয় তাড়াতাড়ি, ঠিক আছে। এখন অনেক হাইব্রিড বাচ্চাও পাওয়া যায়, ওটাই আমি বলছি না, মানে এখন পাকা বেশি বাচ্চা থাকে না তাই বলছি হাইব্রিড বাচ্চা। আমি বলছি ওই যে দেখো না যে অনেক বড় অনেক দিন ধরে তাঁতি ধরো যে পাকিয়ে দিল কলাটা, ধরো যে কোনো কলা ধরো যে সবুজ আছে, ঠিক আছে, দেখবে অনেক কলা সবুজ, বাইরে থেকে দেখবে কলার ছোকলাটা সবুজ কিন্তু ভিতরে কলাটা পেকে গেছে থাকে, তো সেগুলো ইথিলিন দিয়ে পাকানো হয়, আর কি। নেক্সট,
ফল সংরক্ষণ করার জন্য, ফলটা সংরক্ষণ মানে অনেকদিন যাতে না পচে যায় তার জন্য। পলিথিনের নাম শুনেছি, এটা আমরা সবসময় ব্যবহার করি, পলিথিন, প্লাস্টিক। পলিথিন নামক প্লাস্টিক উৎপাদনেও প্রচুর পরিমাণে এটা ব্যবহার করা হয়। কৃত্রিম রবার, যুদ্ধের সময় ব্যবহৃত বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে এই ইথিলিন ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো? তাহলে কি কি প্রথমে ছিল হচ্ছে গিয়ে, একটু কফি খেয়ে নি ভাই। প্রথমে ছিল হচ্ছে গিয়ে কোথায় ছিলাম আমরা? প্রথমে ছিল কাঁচা ফল পাকানোর জন্য, একটা কাঁচা ফল পাকানো আর ফল সংরক্ষণে ব্যবহার করা হয়। নেক্সট, পলিথিন নামক প্লাস্টিক উৎপাদনে ব্যবহার করা হয়। তারপরে কি, কৃত্রিম রবার, যুদ্ধের সময় বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতেও ইথিলিন ব্যবহার করা হয়। ঠিক আছে দাদা, তোমরা লিখতে চাইলে লিখতে পারো, আমার মনে হয় না এইগুলো তোমাদের লেখা উচিত। ঠিক আছে, এগুলো লিখবে না, আমি তোমাদেরকে PDF দিয়ে দেবো, সেখান থেকে পড়বে শুধু, কারণ এখানে এগুলো লিখে সময় নষ্ট করে কোনো লাভ নেই। ঠিক আছে, এবার ইথিলিনের রাসায়নিক ধর্ম। ইথিলিন দেখো, ইথিলিন কিরকম দেখতে হয় তোমরা তো দেখিয়েছি। ইথিলিন একটা হেভি কাজ করে। কি কাজ করে? এই যে ইথিলিনে এই যে ডাবল বন্ড আছে, তার মধ্যে থেকে এই ডাবল ধর যে এখানে আমরা ধরা যায় H2 এর সাথে ধরা যায় রিয়াক্ট করছে, তখন কি হয়? H2 কীরকম দেখতে হয়? H, হ্যাঁ। এবার এই ডাবল বন্ডটার মধ্যে থেকে দুটো বন্ড আছে, তো একটা বন্ড ভেঙে যাওয়ার ফলে কি হয়? এখানে একটা অ্যাক্টিভ চলে আসে, কি বলার নাম, অ্যাক্টিভ ইলেকট্রন চলে আসে, এখানে একটা লুজ ইলেকট্রন চলে আসে, হ্যাঁ। আর এটাকেও এরকমভাবে ভেঙে যায়, তাহলে এখানেও কি হয়ে যায়? হাইড্রোজেন নর্মাল ইলেকট্রন নিয়ে চলে আসে, এই হাইড্রোজেন একটা নর্মাল ইলেকট্রন নিয়ে চলে আসে। নর্মাল ইলেকট্রন কি? অ্যাক্টিভ ইলেকট্রন। এবার এই দুটো হাইড্রোজেন গিয়ে এইখানে গিয়ে মিশে যায়, দুটো হাইড্রোজেন এখানে গিয়ে মিশে যায়। তাহলে কীরকম হচ্ছে দেখতে? CH3, বা তোমাদের সুবিধার জন্য C2, এখানে একটা যুক্ত হলো, আবার CH2 এখানে একটা H যুক্ত হলো। বুঝতে পারলে কি হচ্ছে জিনিসটা? তাহলে কি, এইখানে একটা ডাবল বন্ডটা, যে ডাবল বন্ডের মধ্যে থেকে একটা বন্ড ভাঙলো, ভেঙে দুটো অ্যাক্টিভ ইলেকট্রন পাওয়া যাচ্ছে। এবার একটা ইলেকট্রন এখানে চলে যাচ্ছে, একটা ইলেকট্রনের সাথে এইচটা যোগ হয়ে এখানে চলে যাচ্ছে, আর একটা ইলেকট্রনের সাথে এইচটা যোগ হয়ে এখানে চলে যাচ্ছে। বুঝতে পারছো? এটাকে বলা হয় হচ্ছে গিয়ে দ্রুত বিক্রিয়া। দ্রুত না, এটাকে কি উচ্চারণ করা হয় আমি ভাই জানি না। দ্রুত বিক্রিয়া, এটা কি বলা হয়? দ্রুত বিক্রিয়া। এটা একটা ডেফিনেশনও আছে, যেটাকে বলছে এখানে, যে বিক্রিয়ায় কোনো অসম্পৃক্ত যৌগের অণুর সঙ্গে অন্য কোনো পরমাণু বা মূলক সরাসরি যুক্ত হয়। ওই যে এটা অসম্পৃক্ত, এটাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন না এটা, যেহেতু ডাবল বন্ড, আমি বলছিলাম ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে সেটাকে কি বলা হয়? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এখানে কি বলছে? যে বিক্রিয়ায় কোনো অসম্পৃক্ত যৌগের অণুর সঙ্গে অন্য কোনো পরমাণু বা মূলক সরাসরি যুক্ত হয়, অণুটির কোনো অংশই পৃথক না হয়, সেই বিক্রিয়াকে দ্রুত বিক্রিয়া, এবং বিক্রিয়ার উৎপন্ন পদার্থকে দ্রুত যৌগ বলা হয়। বুঝতে পারছো কি বলছে? যে বিক্রিয়াতে, আমি আরেকবার এক্সপ্লেন করছি, যে বিক্রিয়াতে কোনো অসম্পৃক্ত পদার্থের অণুর সঙ্গে অন্য কোনো মূলক, এটা অন্য কোনো মূলক বা অন্য কোনো পদার্থের বা অন্য কোনো পরমাণু বা যৌগের কোনো অ্যাটমগুলো মিশে রিয়াক্ট করে যুক্ত হয়। এই যে বাইরে করে যুক্ত হলো না, যুক্ত হয়, এবং প্রত্যেকটা মলিকিউলই প্রেজেন্ট থাকে। দেখো এখান থেকে কোনো জিনিসই বাদ যায়নি, দেখো সব কিছুই একটার মধ্যে চলে এসছে। প্রত্যেকটা মলিকিউলই প্রেজেন্ট থাকে, প্রত্যেকটা মলিকিউল না, প্রত্যেকটা অ্যাটমই প্রেজেন্ট থাকে, তাকে বলা হয় দ্রুত যৌগ। এই জিনিসটাকে বলা হয় দ্রুত যৌগ, এবং এই বিক্রিয়াটাকে বলা হয় দ্রুত বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে কি বলা হয়? দ্রুত বিক্রিয়া। বুঝতে পেরেছো? না বুঝতে পারিনি? আবার বলবো? আর বলতে হবে? আমার মনে হচ্ছে ঠিকঠাক বুঝতে পেরে গেছো। আবার বলতে হবে? আমি আবার বলে দিচ্ছি, শোনো কি বলছে। যে বিক্রিয়ায় কোনো অসম্পৃক্ত যৌগের অণুর সঙ্গে, অসম্পৃক্ত যৌগ এটা, এর অণুর সঙ্গে অন্য কোনো পরমাণু বা মূলক, এটা অন্য কোনো পরমাণু বা মূলক
সরাসরি যুক্ত হয়, এটা কি সরাসরি যুক্ত হয়েছে, যুক্ত হয়, অণুটির কোনো অংশই পৃথক হয় না। এই দেখো এই অণুটির কোনো অংশ পৃথক হয়নি, এই অণুটির কোনো অংশ বাদ যায়নি, ঠিক আছে, পৃথক হয় না, সেই বিক্রিয়াকে দ্রুত বিক্রিয়া এবং বিক্রিয়ায় উৎপন্ন পদার্থকে দ্রুত যৌগ বলা হয়। বুঝতে পেরে গেছো? হ্যাঁ, ইজি। এটা হচ্ছে গিয়ে হাইড্রোজেনের সংযোজন, এটাকে আর একটু ভালো ভাষায় বলা হয় হাইড্রোজেনের সংযোজন। কি বলা হয়? অন্য কালির পেন ইউজ করি দাদা। এটাকে বলা হয় হাইড্রোজেনের সংযোজন, হাইড্রোজেনের সংযোজন, ঠিক আছে, এটাই কি বলা হয় হাইড্রোজেন। এই যে হাইড্রোজেন যে অ্যাড হলো এটাকে বলা হয় হাইড্রোজেনের সংযোজন। এরপরে কি আছে? হাইড্রোজেনের সংযোজন। হাইড্রোজেনের সংযোজনে এখানে আরেকটা জিনিস দিতে হয়, এখানে নিকেল দিতে হয়, আর টেম্পারেচারটাকে রাখতে হয় 250 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, এটা আমি তোমাদের বলতে ভুলে গেছি। এখানে কি নিকেলকে ক্যাটালিস্ট হিসেবে রাখতে হয়। ক্যাটালিস্ট মানে কি? অনুঘটক, মানে নিকেল এই রিয়াকশনটাকে তাড়াতাড়ি ওই দিকে যাতে তাড়াতাড়ি যায় সেটার জন্য হেল্প করছে নিকেল। আর কত কত টেম্পারেচার কত করতে হয়? 250 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এবার এটা হাইড্রোজেনের সংযোজন হলো। তারপরে কি আছে? এটা হাইড্রোজেনের সংযোজন দেখতে পেলে। এরপর আমরা করব ব্রোমিনের সংযোজন। কি? ব্রোমিনের সংযোজন। কার? বিয়ারের, বা ব্রোমিনটাকে বাংলায় লিখে দে ভাই। হ্যাঁ, ব্রোমিনের সংযোজন, ব্রোমিনের সংযোজন, ঠিক। এখানে এরকম কি হচ্ছে? H2C ডাবল বন্ড, আবার এত প্লাস কি হচ্ছে? এবার Br2 যোগ হচ্ছে। হ্যাঁ, এবার কি Br2 যোগ হচ্ছে, Br2। এটা রিঅ্যাক্টটা কখন হচ্ছে? রিঅ্যাক্টটা হচ্ছে CCl4, মানে এটাকে কি বলা হয়? কার্বন টেট্রাক্লোরাইড। কি বলা হয়? কার্বন টেট্রাক্লোরাইড। আমি মনে হয় ক্লোরোফর্মিথেন ছিলাম আগের বার, না ঠিক করেছিলাম, সরি। হ্যাঁ, যখন কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে, এটাকে অন্য কালি ইউজ করি, হ্যাঁ, যখন কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে ব্রোমিন আর ইথিনকে যখন বিক্রিয়া করা হয়, বা ইথিলিনের সাথে যখন বিক্রিয়া করে, তখন কি তৈরি হয়? তখন আবার সেম কাজ হচ্ছে। এটা Br2 আছে, এটা Br2 Br আছে, এটা এরকম ভাঙে, এখানে এই বন্ডটাও ভাঙে, একটা এখানে একটা দেখো একটা ইলেকট্রন প্রেজেন্ট হয়, টোটাল 7টা ইলেকট্রন প্রেজেন্ট হয়, কিন্তু একটা আনপেয়ার্ড ইলেকট্রন, মানে এটা পেয়ার্ড নয়, মানে এটা জোড়া নয়, তার মানে ওর একটা গ্যাপ আছে। আর এখানেও একটা আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট হয়। আনপেয়ার্ড ইলেকট্রনকে বাংলায় বলা হয়, মানে ইলেকট্রন জোড় নেই, এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, ঠিক আছে। আর এখানেও কি হচ্ছে? একটা সিঙ্গেল ইলেকট্রন, এখানেও একটা সিঙ্গেল ইলেকট্রন যুক্ত হলো। এবার এই পুরো কম্পাউন্ডটা, এই পুরোটা কোথায় চলে আসে? এইখানে চলে আসে, যুক্ত হয়ে যায়। আর এটাও পুরোটা কোথায় চলে আসে? এখানে চলে আসে। তাহলে কি হচ্ছে দেখো, H2C Br থেকে C, এখানে Br, এখানে H2, বুঝতে পারলে? এই জিনিসটা তৈরি হচ্ছে, ইজি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে কি ব্রোমিনের সংযোজন। ব্রোমিনের সংযোজন। তোমাদের এই দুটো রিয়াকশানই আছে ইথিলিনের এই দুটো রিয়াকশানই আছে, আর আমাদের মিথেনের ওই একটা রিয়াকশানই আছে। মিথেনের কোন রিয়াকশানটা করলাম আমি? সিএলটাকে যোগ করলাম না, মিথেনের আরেকটা রিয়াকশান বাকি আছে, সরি। ঠিক আছে, আমরা এখানে কি শেষ করলাম? এখানে আমরা ইথিনটা পুরো শেষ করে দিলাম। ইথিনের এই দুটো রিয়াকশান, আর ইথিন কোথায় থেকে উৎস, ইথিনের কি কাজ হয় সেটা বললাম, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা আমি এখন একবার বলে দিচ্ছি। কি বলে দিচ্ছি? কি ভুলে গেছো দাদা? মিথেনের আরেকটা রিয়াকশান বলতে আমি তোমাদের ভুলে গেছি। মিথেনের আরেকটা রিয়াকশান বলতে তোমাদের ভুলে গেছি, যে রিয়াকশানটা তোমরা সবাই জানো, ঠিক আছে। আমি তার জন্য ইচ্ছা করেই ভুলে গেছি, ইচ্ছা করে ভুলিনি। আরে মিথেন দেখো, এই রিয়াকশানটা তোমরা সবসময় পড়েছো, C2H4 প্লাস O2 কী তৈরি হবে? এখানে CO2 প্লাস H2O। এটা তোমরা সবাই জানো না? অক্সিজেনের উপস্থিতিতে মিথেন কী করে জানো না? সেই আমরা পড়তাম যে মিথেনকে যখন জ্বালানো হয়, একটা হাইড্রোকার্বনকে জ্বালানো হলো অক্সিজেনের সাপোর্ট দিয়ে, আমরা সেই রাসায়নিক বিক্রিয়ায় এই রিয়াকশানটা পড়িনি? হ্যাঁ, এবার এটাকে দেখো, C একটা O2 এখানে 2 করে দিলাম, এখানে একটা 2 করে দিলাম, তাহলে দেখো ব্যালেন্সড ইকুয়েশন হয়ে গেল, ঠিক আছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে গিয়ে অক্সিজেনের দহন, অক্সিজেনকে পোড়ানো হচ্ছে এখানে, ঠিক আছে।
এই রিয়াকশনটা তোমাদের আমি বলতে ভুলে গেছিলাম। ঠিক, এরপরে কি আছে? এরপরে তাহলে কি দেখো, তাহলে মিথেন শেষ হয়ে গেল, ইথিন শেষ হয়ে গেল। এরপরে কি পড়বো? এরপরে পড়বো হচ্ছে গিয়ে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন বা এটাকে আমরা বলি ইথাইন। কি বলি এটাকে? ইথাইন। কোনটাকে বলি দেখাচ্ছি। ইথাইন কোনটাকে বলছি? এখানে কোনটার কথা বলছি? এটার কথা বলছি। এটাকে আমরা ইথাইন বলি না? দেখো ইথ দুটো, আর আইন কেন আসছে? কারণ এখানে ট্রিপল বন্ড আছে, তার জন্য আইন কথাটা আসছে। ঠিক আছে, ইজি। তাহলে এটাকে ইথাইন বলে, বা একটা কি বলে? অ্যাসিটিলিন। ঠিকঠাক স্পেলিং লিখছি, অ্যাসিটিলিন। ঠিক আছে, এই দুটোই বলা হয়। তোমাকে যদি অ্যাসিটিলিনও বলা হয় তাহলেও এটা বুঝবে, ইথাইন যদি বলা হয় এটা বুঝবে। অ্যাসিটিলিনটা হচ্ছে গিয়ে কমন নেম, আর ইথাইনটা হচ্ছে গিয়ে আইউপিএসসি নেম। ঠিক, উৎস কি? অ্যাসিটিলিন প্রকৃতিতে মুক্ত অবস্থায় বিশেষ পাওয়া যায় না। ঠিক আছে, তবে কোল গ্যাসে অতি সামান্য পরিমাণে অ্যাসিটিলিন থাকে। কি? অ্যাসিটিলিন প্রকৃতিতে খুব বেশি পাওয়া যায় না মুক্ত অবস্থায়, কিন্তু কোল গ্যাস মানে হচ্ছে গিয়ে বলো, ওই যেটা বললাম, কোলকে যখন, কোল মানে কি? কয়লাকে যখন পোড়ানো হয় তখন যে গ্যাস তৈরি হয় সেটা কোল গ্যাস। ঠিক আছে, কোল গ্যাসে যখন উৎপাদন করা হয় তখন ওখানে সামান্য পরিমাণে অ্যাসিটিলিন থাকে। অ্যাসিটিলিনের ব্যবহার কি হয় দেখো, এই ফ্যাক্টগুলো এইগুলো আমি তোমাদেরকে নর্মাল উচ্চারণ করে চলে যাব, আর বলে চলে যাব। রিয়াকশনগুলো আমি ভালো করে দেখাবো। ঠিক, অ্যাসিটিলিনের ব্যবহার কি? কার্বাইড বাতিতে উজ্জ্বল আলোক সৃষ্টির জন্য এবং ঝালাইয়ের কাজে অক্সি অ্যাসিটিলিন শিখার জন্য অ্যাসিটিলিন ব্যবহৃত হয়। কি বলছে? কার্বাইড বাতি কিরকম দেখতে হয় আমি আমাকে দেখিয়ে দেবো, এখানে দেখিয়ে দেবো। রাজুদা এখানে একটু দেখিয়ে দেবে। কার্বাইড বাতিতে উজ্জ্বল আলোক সৃষ্টির জন্য, আলোটা যাতে উজ্জ্বল হয় তার জন্য, এবং ঝালাইয়ের কাজে অক্সি অ্যাসিটিলিনের শিখা সৃষ্টির জন্য অ্যাসিটিলিন ব্যবহৃত হয়। অক্সি অ্যাসিটিলিন শিখার উষ্ণতা 3000 ডিগ্রি সেলসিয়াস হয়। অক্সি অ্যাসিটিলিনের উষ্ণতা 3000 ডিগ্রি সেলসিয়াস হয়, এর ঊর্ধ্বে হয়। এই জন্য এই শিখা ইস্পাত গলিয়ে জোড়া লাগানোতে এবং অন্যান্য ধাতু কাটতে এবং জোড়া লাগাতে ব্যবহৃত হয়। কি বলছে? অক্সি অ্যাসিটিলিনের উষ্ণতা প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস হয়, তাই অ্যাসিটিলিনকে ধাতুকে কাটবো কি করে? ধাতু অনেক, ওটাকে গলিয়েই কাটতে হবে, তো ওটাকে গলিয়ে কাটতে ওটা ব্যবহার করা হয়, বা জোড়া লাগাতেও ওটা হেল্প করে অক্সি অ্যাসিটিলিন। ঠিক আছে, আর কার্বাইড বাতি কেমন হয় সেটা নিশ্চয়ই রাজনীতিতে এতক্ষণে দেখিয়ে দিয়েছে। ঠিক, আর কি? অ্যাসিটিলিন আরেকটা ইউজ কি? প্লাস্টিক, কৃত্রিম রবার প্রস্তুতিতে প্রারম্ভিক পদার্থ হিসেবে ব্যবহৃত হয়। কি? প্লাস্টিক মানে কি? যেটা আমরা প্লাস্টিক নর্মাল ইউজ করি, প্লাস্টিক ও কৃত্রিম রবার যেটাকে আমরা ইরেজার বলি, ওটা ব্যবহার করতে, ওটা উৎপন্ন করতে প্রারম্ভিক পদার্থ হিসেবে, মানে একদম স্টার্টিং যে মেটেরিয়ালটা লাগে সেটাতে লাগে হচ্ছে কি? অ্যাসিটিলিন। ঠিক, এবার অ্যাসিটিলিনের কী রিয়াকশান আছে দেখো অ্যাসিটিলিনের খুব বেশি রিয়াকশান নেই। ঠিক আছে, অ্যাসিটিলিনের মানে নর্মালি আগের যে রিয়াকশানটা করলে সেই রিয়াকশান, ওই সংযোজন, হাইড্রোজেনের সংযোজন করবো, ব্রোমিনের সংযোজন করবো, শেষ হয়ে যাবে। দেখো কি আছে প্রথমে, দেখো অ্যাসিটিলিনে যেহেতু ট্রিপল বন্ড, আর আগেরটা ছিল ডাবল বন্ড। ঠিক আছে, তো ডাবল বন্ডের কাজটা যদি আমরা দুবার এখানে করি তো এটা সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়ে যাবে। মানে আমি কী বলতে চাইছি বোঝো। আগে কি ছিল আমাদের কাছে? এখানে ডাবল বন্ড ছিল, বা ছাড়ো, নর্মালি ডাবল বন্ড ছিল, আমি আর হাইড্রোজেন লিখছি না। হ্যাঁ, তো দেখো আমরা চেষ্টা করি সবসময় এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, সেখান থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বনে কনভার্ট করা। কিসে? সম্পৃক্ত হাইড্রোকার্বনে কনভার্ট করা। ঠিক আছে, আমরা তারপর এইরকম করি। এবার দেখো আমাদের কাছে এখন কি আছে? ট্রিপল বন্ড আছে 1 2 3। এখন আমরা কি করবো? এই একটা বন্ড ভাঙবো, তারপরে এই একটা বন্ড ভাঙবো। তাহলে দেখো, কার্বন লিখতে ভুলে গেছিলাম। তাহলে দেখো কি হচ্ছে এখানে, অসম্পৃক্ত ছিল, অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত হয়ে গেল। আমরা সবসময় ওটাই চেষ্টা করি, যে সবসময় অসম্পৃক্ত যদি হাইড্রোকার্বন থাকে কোনো, সেটাকে সম্পৃক্ততে কনভার্ট করার কথা। ঠিক আছে, তো আগের বার আমরা কি করেছিলাম? প্রথমে স্টার্ট কি দিয়ে করেছিলাম? হাইড্রোজেনের সংযোজন। তো এখানেও চলো হাইড্রোজেনের সংযোজন দিয়ে স্টার্ট করি। দেখো আমাদের কাছে ধরো যে ইথিন, অ্যাসিটিলিন, ধরো যে এটা আছে C1 2, একটু বড় বড় করে বন্ডটা লিখি, 1 2 3। ঠিক, সি, এখানে একটা H, এখানে একটা H, প্লাস H2, এটাও পিটি মানে
প্ল্যাটিনামের উপস্থিতিতে করছে। ঠিক আছে, দেখো কি হচ্ছে, আমি হাইড্রোজেনটাকে নিচে লিখছি, হ্যাঁ, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন। ঠিক, দেখো কি হচ্ছে জিনিসটা, প্রথমে এই একটা বন্ড ভাঙছে হাইড্রোজেনের, তো এইখানে একটা ইলেকট্রন উপস্থিত ছিল, সেটা ফাঁকা হয়ে গেল, আর এই বন্ডটাও, এই ইলেকট্রনটাও যে উপস্থিত ছিল সেটাও ফাঁকা হয়ে গেল। আবার এই বন্ডটাও ভাঙছে, কোনটা, এই বন্ডটা, নিচের বন্ডটাও ভাঙছে। ঠিক আছে, তো নিচের বন্ডটা ভাঙার ফলে কি হচ্ছে, এখানেও একটা ফ্রি ইলেকট্রন উপস্থিত, এখানেও একটা ফ্রি ইলেকট্রন উপস্থিত। এবার এই দুটো এরকম বন্ড করে নেয়, আর এই দুটো এরকম বন্ড করে নেয়, তাহলে কি হচ্ছে, এই দুটো যদি বন্ড করে নেয় তাহলে কি তৈরি হচ্ছে, দেখো যৌগটা যেটা তৈরি হচ্ছে সেটা কিরকম দেখতে হচ্ছে, তাহলে সেটা তো দেখতে হচ্ছে, এখানে একটা এইচ আগে ছিল, এখানে একটা এইচ আগে ছিল, এই নিচেও দুটো এইচ তৈরি হয়ে গেল। এটাকে আমরা কি বলছিলাম এতক্ষণ ধরে, ইথিলিন, ইথিলিন তৈরি হয়ে গেল, বোঝা গেছে, ইথিলিন বা যেটাকে আমরা বলছি ইথিন, ইথিন তৈরি হয়ে গেল, বুঝতে পারলে। এবার আগের বার যে হাইড্রোজেনের সংযোজন করলাম, আবার সেম জিনিস করি, এটার সাথে আবার সেম জিনিস করি, H2 আবার যদি রিয়াক্ট করি কিসে, পিটির উপস্থিতিতে, পিটি বা প্ল্যাটিনামের উপস্থিতিতে, তাহলে কি হবে দেখো, আবার ওপরে ধরো যে আবার H2 চলে এলো, আবার ওপরে H2 চলে এলো, এই H2টাকে ওপরে আমি লিখছি, হ্যাঁ, এইখানটাতে। এবার দেখো এই বন্ডটা ভাঙছে, এই বন্ডটাও ভাঙছে, তাহলে এখানে একটা উপস্থিত হলো ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন উপস্থিত হলো, এই কার্বনের মাথায় যে এই যে বন্ডটা ভাঙলো সেই বন্ডটা, সেই ইলেকট্রনটা, আর এই কার্বনের মাথায় এই বন্ডটা, এই ইলেকট্রনটা, তাহলে এবার তাহলে কি, এবার কি হচ্ছে, এই দুটো এরকম যোগ হয়ে যাচ্ছে, এই দুটো এরকম যোগ হয়ে যাচ্ছে, তাহলে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা কি তৈরি হচ্ছে, তাহলে সেই প্রোডাক্টটা তৈরি হচ্ছে সি, এই একটা এইচ, এই একটা এইচ, এই একটা এইচ, নিচে এই একটা এইচ, এই একটা এইচ, আর এই একটা এইচ, তাহলে এটা কি তৈরি হলো, এটাকে আমরা কি বলি, ইথিন, ইথেন বলি না, এটাকে কি বলি, ইথেন, ইথেন, ইথেন তৈরি হয়ে গেল। বুঝতে পারলে কি হচ্ছে, সিম্পলি, কোনো বেশি, তোমরা অনেকে ভাবো যে রিয়াকশন মানেই কঠিন হয়, ইনঅর্গানিকের রিয়াকশন একটু গণ্ডগোলের বিষয়, সেটা বোঝা যায় না, কিন্তু অর্গানিকের রিয়াকশন বোঝা যায় যে কি আসলে কি হচ্ছে জিনিসটা। ঠিক আছে, এটা আমি আর বেশি, ওই যে যেটা কিছুক্ষণ আগে বললাম, যে বেশি আমি এক্সপ্লেন করতে যাচ্ছি না তোমাদেরকে যে আসলে কি হচ্ছে, এরকম মেকানিজম খুব বেশি দেখাতে পারছি না, কিন্তু আমি এইটুখানি নর্মাল যাতে তোমাদের ভালো করে মনে থাকে সেটা তো আমি দেখাতেই পারি। ঠিক আছে, ইজি জিনিসপত্র, এইটা একটা হচ্ছে। আরেকটা কি জিনিস হচ্ছে, ধর যে এটা হয়ে গেল হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে কি হাইড্রোজেনের সংযোজন, ঠিক, হাইড্রোজেনের সংযোজন, আমি ওটা লিখছি না। আর কি হচ্ছে এখানে আরেকটা জিনিস, এবার ধর যে এই একটা রিয়াকশন করে ইথিন, ইথেন, ইথেন, অ্যাসিটিলিন, এই একটা রিয়াকশন করে, আরেকটা রিয়াকশন করে হচ্ছে কি ব্রোমিনের সাথে, কার সাথে, ব্রোমিন, এখানে পিটি শেষ করি, দেখো সেম রিয়াকশন করছে, কার সাথে, ব্রোমিন, বিআর, এখানে H2 আছে, এখানে হবে বিআর2, এটাই কি বলি আমরা, ব্রোমিনের সংযোজন। তাহলে এখানে একটা ব্রোমিন বন্ড, এখানে একটা ব্রোমিন, দেখো এখানেও একটা, এটা ভাঙলো, এই একটা ইলেকট্রন তৈরি হয়ে গেল, এই একটা ইলেকট্রন ফাঁকা হয়ে গেল, এবার এটা দুজন বন্ড করে নেয়, তাহলে এখানে কি তৈরি হয়ে গেল, এখানে তৈরি হয়ে গেল বিআর, বিআর, এখানে বিআর, হ্যাঁ। আবার যদি এখানে আবার যদি বিআর2 যদি আবার যদি রিয়াক্ট করাই, তাহলে কি হয়ে যাবে, এই বিআর2টা ধর উপরে আমি ধর যদি লিখি বিআর, বিআর, এই বন্ডটা ভাঙবে, এখানে একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এটা এটা, এই দুটো বন্ড করে নেবে, সিম্পলি সিম্পলি, তাহলে কি তৈরি হয়ে গেল, সি, এটা লাল পেন দিয়ে লিখি, সি, এখানে বিআর তৈরি হচ্ছে, নিচে বিআর তৈরি হচ্ছে, এখানে বিআর, এখানে বিআর, তাহলে আর দুটো এইচ এরকম বেঁচে আছে, আর দুটো এইচ এরকম আছে, বুঝতে পারলে। এটাকে আমরা বলি হচ্ছে কি 1122 টেট্রাব্রোমাইড, কি বলি এটাকে, 1 মিথেন টেট্রাব্রোমাইড, এটাকে বলি হচ্ছে কি, এই জিনিসটাকে বলি হচ্ছে গিয়ে, দেখো এইটার ধর যে নাম্বারিং করো 1, এটার নাম্বারিং করো 2, তাহলে এটাই কি বলবো, দুটো ব্রোমিন আছে, তো 1 1 2 2, দেখো 1-এ দুটো ব্রোমিন, একটা দুটো, তার জন্য 1 1 প্রত্যেকটার প্লেস বলছি, তারপরে 2-তে কটা ব্রোমিন, দুটো, তাই 2 আবার 2, টেট্রাব্রোমাইড, টেট্রাব্রোমো ইথেন, টেট্রাব্রোমো ইথেন। ঠিক আছে, এটা হচ্ছে কি এই যৌগটার নাম। এই যৌগটার নাম কি দাদা, শুধু এই যৌগটার, মানে যখন এইটা ব্রোমিনটা যখন অ্যাড হয়নি তার নাম কি হচ্ছে,
এখানে যে প্রোডাক্টটা তৈরি হয়েছে তাকে আমরা বলছি, দেখো তাকে আমরা কি বলবো, 1,2, দেখো এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, তাহলে 1,2 ডাইব্রোমাইন, ডাইব্রোমো ব্রোমো ইথিন, ডাইব্রোমো ইথিন। বুঝতে পারলে? এরকমভাবে নামকরণ করি আমরা, ঠিক, নামও বলে দিলাম, বুঝলে? তাহলে কি অ্যাসিটিলিন এই দুটো রিয়াকশানই করে মোটামুটি, ঠিক আছে, আর কোনো রিয়াকশান অ্যাসিটিলিন অ্যাজ সাচ দেখায় না, ঠিক আছে। ও হ্যাঁ, ঠিক হলো। এবার অ্যাসিটিলিন হলো, অ্যাসিটিলিনের পরে আমরা যাব হচ্ছে কি এলপিজি। কোথায় যাব? এলপিজি, 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 এটা মুছছি, হ্যাঁ পুরোটা। এবার কোথায় যাচ্ছি? এলপিজি। এলপিজি কি? এলপিজি, এলপিজি আমাদের কৃষি কাজে ব্যবহার হয়। এলপিজি মানে কি? যেটা আমাদের গ্যাস সিলিন্ডার দেখেছো, যেটা আমরা রান্না করি, সেটা হচ্ছে এলপিজি। এটাকে পুরো ফুল ফর্ম হচ্ছে লিকুইডফাইড পেট্রোলিয়াম গ্যাস। কি এখানে বাংলায় লেখা আছে, বাই স্পেলিং আমি জানি না, তার জন্য আমি ইংলিশটা অ্যাভয়েড করছি। লিকুইফাইড পেট্রোলিয়াম, লিকুইডফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটা হচ্ছে এটার ফুল ফর্ম, ঠিক আছে। এটা কি কাজে, এটা কোথায় উৎস কি? এলপিজি এর উৎস হলো পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোলিয়াম গ্যাস থেকে এলপিজি তৈরি হয়। 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার নিচে পেট্রোলিয়ামের আংশিক পাতন করলে, আংশিক পাতন মানে যে বললাম এক্ষুনি, আংশিক পাতন করলে পেট্রোলিয়াম গ্যাস পাওয়া যায়। কি? পেট্রোলিয়াম গ্যাস পাওয়া যায়। এই পেট্রোলিয়ামের আংশিক পাতনের ফলে বিউটেন, প্রোপেন ও ইথেন পাওয়া যায়। কি পাওয়া যায়? বিউটেন মানে কি? 4টে কার্বন, পরপর 4টে কার্বন, বিউটেন, তারপর হাইড্রোজেন নর্মাল সাজাও, বিউটেন, প্রোপেন, কি? প্রোপেন, এটা মানে কি? 3টে কার্বন, আর কি? ইথেন পাওয়া যায়। কি? ইথেন মানে 2টো কার্বন, ইথেন পাওয়া যায়, হ্যাঁ ইথেন পাওয়া যায়, ঠিক আছে। এবার এই যে এই তিনটে হাইড্রোকার্বনের মিক্সচারকে, এই যে বলছে এই মিশ্রণকে উচ্চ চাপ প্রয়োগ করলে তরলে পরিণত হয়, তাকে লিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাস বলা হয়। কি বলছে? এই যে এই 3টে গ্যাস যে পাওয়া গেল, কি? বিউটেন পাওয়া গেল, প্রোপেন পাওয়া গেল, আর ইথেন পাওয়া গেল। এই 3টে গ্যাসকে আমরা কি করি? উচ্চ চাপ প্রয়োগ করি। চাপ বেশি যত প্রয়োগ করো ততটা কি? লিকুইডিফাইড হবে। এটা গ্যাস ছিল, গ্যাস থেকে লিকুইডে কনভার্ট হবে, সেটাকে আমরা কি বলি? লিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি, ঠিক আছে। এটিকে স্টিলের সিলিন্ডারে সঞ্চয় করে রাখা হয়, যেটা আমরা দেখেছো তোমরা, লাল সিলিন্ডার যেটা আমরা রাখি, ঠিক আছে। এবার কি উপাদান কি হয়? এলপিজি হলো বিউটেন, প্রোপেন ও ইথেনে এই 3টি হাইড্রোকার্বনের মিশ্রণ। এলপিজির সবথেকে কি বলে, সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসপত্রগুলো থাকে, কী কী থাকে? বিউটেন, প্রোপেন ও ইথেনের মিশ্রণ, ঠিক আছে। তারপর বলছে এর প্রধান উপাদান হলো বিউটেন। বিউটেন সব থেকে বেশি পরিমাণে থাকে, প্রোপেন আর ইথেন কম পরিমাণে থাকে, ঠিক আছে। ব্যবহার কি এটার? এটি গৃহস্থে রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আমরা বাড়িতে রান্নার জন্য ইন্ডেন, এইচপি, তারপর যেসব ব্যবহার করি না, সেটা হচ্ছে এই গ্যাসই আসলে আসে, যেটাকে এলপিজি বলে। আমাদের যে গ্যাসটা আছে, তাহলে সেটা কি আসে? এলপিজি। হলো ইজি। এবার একটা কথা হচ্ছে গিয়ে, তোমরা দেখেছো যে আমাদের যখন রান্না করা হয়, ঠিক, তোমরা যদি দেখে থাকো যে যখন গ্যাস বেরোয় না, গ্যাস যদি ধরো কেউ বললো গ্যাস লিক করছে, তখন আলাদা একটা গন্ধ থাকে, কিরকম একটা গন্ধ বোঝা যায়, যে গন্ধ শুকে, যে কিরকম একটা গন্ধ লাগছে। কিন্তু যখন আমরা রান্না করি তখন তো এই গন্ধটা পাওয়া যায় না, কেন দাদা? মানে রান্না করে যখন গ্যাসটা যখন জ্বলছে তখন তো সেই গন্ধটা পাওয়া যায় না, কেন দাদা? সেটা কেন হয়? দেখো এখানে সেটাই বলেছে যে, দেখো এলপিজি এর মধ্যে কি কি থাকে? বিউটেন, প্রোপেন, ইথেন থাকে। এই 3টে গ্যাসই হচ্ছে গিয়ে দুর্গন্ধবিহীন, মানে দুর্গন্ধ কি? কোনো গন্ধবিহীন, এটার কোনো গন্ধও নেই, রঙও নেই, ঠিক। তার জন্য যাতে গ্যাস লিক করলে যাতে আমরা বুঝতে পারি, কারণ এগুলো খুব দাহ পদার্থ, বা এটাকে তুমি আগুনের একটু সংযোগে আসলে এটা মানে একটা আগুন ধরে নেয়, ঠিক আছে, দাহ পদার্থ। তার জন্যই
এর সাথে আমরা একটা প্রোডাক্ট ইউজ করি যেটা থেকে গন্ধ বেরোয়, যাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি বলি, এই যে C2H5SH, এটাকে আমরা বলি হচ্ছে কি ইথেন মারক্যাপটান। কি বলি, কই গেল, ইথাইল মারক্যাপটান। কি কাপ্তান, হ্যাঁ মারক্যাপটান। কি বলি, ইথেন মারক্যাপটান। ঠিক, এইটা আমরা ইউজ করি কারণ এই প্রোডাক্টটা যদি ইউজ করা হয়, এই প্রোডাক্টের মধ্যে একটা গন্ধ থাকে, যে আমরা গ্যাস বলি না, গ্যাস লিক করছে, একটা গন্ধ আসছে, সেটা হচ্ছে কি এই ইথাইল মারক্যাপটানের গন্ধ, ইথাইল মারক্যাপটানের গন্ধ। বুঝতে পারলে? তার এই না যদি ইউজ করা হয় তাহলে কি গন্ধটা বেরোবে না, তাহলে আমরা যদি গ্যাস লিকও করে তাহলে আমরা বুঝতে পারবো না। সতর্কতার জন্য আমরা এই প্রোডাক্টটা ইউজ করি। এবার যখন আমরা রান্না করি, ঠিক আছে, তখন কি হয়, রান্না করার সময় এই যে ইথাইল মারক্যাপটানটা পুড়ে যায় বা ইয়েতে পুড়ে যায়, তার জন্য আর এইটা তাই আর গন্ধটা বেরোয় না। যখন রান্না করে দেখবে তোমরা গ্যাসের গন্ধ পাবে না, রান্না করলে গ্যাসের গন্ধ, যখন গ্যাস যখন জ্বলে তখন তার গন্ধ পাওয়া যায় না। বুঝতে পেরেছো? ইজি। এটা ছিল হচ্ছে গিয়ে লিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাসের ইয়ে। আর কি আছে, এটা কোনো রিয়াকশন বেশি নেই। আর আছে হচ্ছে গিয়ে এরপরে সিএনজি। এরপরে কি আছে, সিএনজি। ইউজেস অফ সিএনজি। এটার ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সিএনজি। ঠিক আছে, সিএনজিতে কি হয়, সিএনজি এর উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস। ওই যে প্রাকৃতিক গ্যাস যে বেরোয় তার সেখান থেকে সিএনজি পাওয়া যায়। পেট্রোলিয়াম খনিতে তেলের সঙ্গে দাহ গ্যাস সঞ্চিত থাকে। এই গ্যাস আলাদাভাবে বা তেলের সঙ্গে খনিতে থেকে তোলা হয়। এই দাহ গ্যাসকে প্রাকৃতিক গ্যাস বলে। কি বলছে, পেট্রোলিয়াম খনিতে, ঠিক আছে, তেলের সঙ্গে দাহ গ্যাস সঞ্চিত থাকে। ওই যে তেলটা বেরোয় তার সাথে অনেক দাহ গ্যাস থাকে। এই দাহ গ্যাসকে আলাদাভাবে তেলের খনি থেকে তোলা হয়, এই দাহ গ্যাসকে আলাদাভাবে সঞ্চিত করা হয়। এই দাহ গ্যাসকেই বলা হয় প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে, প্রাকৃতিক গ্যাসকে চাপ প্রয়োগে তরলে পরিণত করলে তাকে বলা হয় কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। যদি এই প্রাকৃতিক গ্যাসটাকে যদি আমরা চাপ প্রয়োগের মাধ্যমে তরলে যদি লিকুইডিফাইড যদি করি, তাকে আমরা কি বলি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, দেখো প্রাকৃতিক গ্যাসের ইংলিশ কি, ন্যাচারাল গ্যাস। হ্যাঁ, আর এটাকে চাপ প্রয়োগ করা হয় তাই কি কম্প্রেস করা হয়, তাই এটার ইংলিশটা কি, কম্প্রেসড। ভাই ইংলিশ তো আমি লিখছি না এখন, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। বোঝা গেছে? এর উপাদান কি কি হয়, প্রাকৃতিক গ্যাস থেকে প্রধান উপাদান মিথেন ছাড়া এতে থাকে সামান্য ইথেন প্রোপেন মিশ্রিত। কি বলছে, প্রাকৃতিক গ্যাস থেকে যেরকম বললাম না 35 থেকে 40% হচ্ছে মিথেন থাকে, 35 থেকে 40 না, আগে বললাম মনে হয় 70 থেকে 90% মিথেন থাকে। ঠিক আছে, তা ওই মিথেন তো থাকবে, তাহলে প্রাকৃতিক গ্যাসে মিথেন তো থাকেই। আর কি কি থাকে, তাছাড়াও এখানের মধ্যে থাকে হচ্ছে গিয়ে ইথেন থাকে আর প্রোপেনও থাকে, ইথেন ও প্রোপেনও থাকে। প্রাকৃতিক গ্যাসে প্রায় 70% মিথেন থাকে, ওই যেটা আমি লিখলাম 70% মিথেন থাকে। নেক্সট কি, এর ব্যবহার কি, নানা ধরনের শিল্পে, লৌহ ইস্পাত শিল্প, সিমেন্ট শিল্প প্রভৃতিতে জ্বালানি হিসেবে এই গ্যাস ব্যবহার করা হয়। তারপর কি, ঘর গরম রাখতে, রাস্তাঘাটে বাতি জ্বালাতে এটা ব্যবহার করা হয়। আর একটা কি, বিভিন্ন প্রকার যানবাহনে জ্বালানি হিসেবে এটা ব্যবহার করা হয়। মানে কি, অটো তো অনেকেই চলেছ, ঠিক আছে, অটোতে দেখবে বলে যে আমি এটা সিএনজি চালিত অটো, অটো। তো এটাতে দূষণটা একটু মেবি কম হয়। ঠিক আছে, এটাতে দূষণটা একটু কম হয়। তো অটো দেখবে বেশিরভাগ অটো সিএনজিতে চলে। ঠিক আছে, অনেক অটো ডিজেলেও চলে, কিন্তু বেশিরভাগ, আমি কলকাতার কথা বলছি, আমি যেহেতু কলকাতায় থাকি, কলকাতায় বেশিরভাগ যে অটোগুলো থাকে সেগুলো সিএনজিতে চলে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের গল্প। এবার আমরা পড়বো পলিমারের সম্বন্ধে। কার সম্বন্ধে? পলিমারের সম্বন্ধে। দাদা পলিমার কাকে বলে? শোনো, পলিমার কাকে বলে, দেখো আমাদের অনেক অণু থাকে, ঠিক আছে, অনেকগুলো মলিকিউল থাকে, যেরকম ইথিন থাকে। তো সেইগুলোর অণুগুলো, ঠিক আছে, বারবার যোগ হয়ে একটা শৃঙ্খল তৈরি করে, শৃঙ্খল বা একটা চেন তৈরি করে। হ্যাঁ, সেটাকেই আমরা বলি হচ্ছে কি পলিমার।
একটা বড় লম্বা চেন একটা তৈরি করে, সেটাকে আমরা কি বলি? পলিমার। ঠিক আছে, কীরকম হয় আমি তোমাকে আরও দেখাচ্ছি পরে। ঠিক আছে, ওটাকে কী বলি আমরা? পলিমার। মানে ধরো যে এরকম হতে পারে, দেখো তোমাকে ভালো করে দেখাচ্ছি। ধরো যে আমার কাছে আছে C2H4, ঠিক আছে, যেটাকে আমরা বলি ইথিলিন। এবার এইটা কি হয়, এটা ধরো যে আমার কাছে n সংখ্যক আছে, এটা আমার কাছে n সংখ্যক আছে। এবার এটা বারবার রিয়াক্ট করছে, বারবার নিজের সাথে চেন এই দুটো আবদ্ধ হচ্ছে। ধরো যে এটায়, ধরো যে এই বন্ডটা ভাঙলো, আর একটা ইথিলিন আছে, আর একটা ধরো যে ইথিলিন আছে H2, হ্যাঁ, এখানেও এই বন্ডটা ভাঙলো। তাহলে দেখো এখানে একটা ইলেকট্রন মুক্ত হচ্ছে, এখানেও একটা ইলেকট্রন মুক্ত হচ্ছে। এবার এই দুটো এরকম জুড়ে যাচ্ছে, হ্যাঁ, সেটাকে আমি সাইডে দেখাচ্ছি যাতে তোমাদের একটু দেখতে একটু যাতে সুন্দর হয়। এরকম হচ্ছে। তাহলে দেখো এইটাও বন্ডটা মুছে যাচ্ছে, এই বন্ডটা মুছে যাচ্ছে, হ্যাঁ, এরকম হতে হতে অনেকগুলো অণুর সাথে এরকম যুক্ত হতে থাকছে, এরকম হতেই থাকছে। হাইড্রোজেন লিখছি না, এরকম নিচে হতেই থাকছে। এটাকেই আমরা বলি হচ্ছে গিয়ে পলিমার। এটাকে কি বলি? পলিমার। এটা আরও অনেক কিছু যৌগের সাথে হয়, অনেক কিছু মৌলের সাথে হয়। যেরকম ধরো যে আমরা এখন এখানে বলছি যে প্লাস্টিকের, এইটাকেই আমরা বলি হচ্ছে গিয়ে প্লাস্টিক যে আমরা ইউজ করি, পলিথিন, এটাকেই আমরা পলিথিন বলি। ঠিক আছে, আমরা আরও এইটার বিষয়ে আরও পড়বো, সেটা আমরা বলছি একটু পরে। এই পলিথিনের বিষয়ে আরও পড়বো, তার আগে পলিমারটা কী হচ্ছে সেটাকে আগে বলে নিই। দেখো এখানে তোমাদের ডেফিনেশন আছে, অনেকগুলি ছোট অণু বহুবার রাসায়নিক সংযোগের ফলে সৃষ্টি দীর্ঘ শৃঙ্খলযুক্ত বৃহদাকার অণুকে পলিমার বলা হয়। কি বললাম? ধরো যে অনেকগুলো ছোট অণু, এই যে পলিথিনের অনেকগুলো ইথিনের অনেকগুলো ছোট অণু বারবার যোগ হয়ে একটা একটা বৃহদাকার শৃঙ্খল তৈরি করছে, একটা বৃহদাকার চেন তৈরি করছে। তাকে আমরা কি বলি? পলিমার বলি। ঠিক আছে, এবার পলিমার দু প্রকৃতির হয়, দু রকমের হয়। একটা হচ্ছে গিয়ে প্রাকৃতিক পলিমার, আর নেক্সট আর একটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে গিয়ে কৃত্রিম পলিমার, বা এখানে বলা হয়েছে একটা প্রাকৃতিক পলিমার ও সংশ্লিষ্ট পলিমার। প্রাকৃতিক পলিমার কীরকম হয়? যেটা প্রকৃতিতেই থাকে, যেরকম উদ্ভিদে থাকে প্রোটিন, স্টার্চ, সেলুলোজ, তারপর নিউক্লিক অ্যাসিড, ওই যে আমাদের ওই যে ডিএনএ আমরা বলি না, ডিরাইবো নিউক্লিক অ্যাসিড, তাই তো ওটাকেই বলি তো না? ডিএনএর ফুল ফর্ম কি ভাই? তোমরা বায়োলজি পড়ছো, তোমরা ভালো জানো। কিছু একটা বলি, ডি ফর কিছু একটা হয়, তারপরে হয় হচ্ছে নিউক্লিক অ্যাসিড, জানো তো এটা? সেটা দেখবে অনেক বড় হয় চেন, সেটাও একটা পলিমার। রাইবো নিউক্লিক অ্যাসিড এরকম কিছু একটা, ওটা আরএনএর মেবি ফুল ফর্ম, ডিএনএর ফুল ফর্ম আমি ভুলে গেছি। ঠিক আছে, এবার ওগুলো হচ্ছে কি প্রাকৃতিক পলিমার। এবার আমাদের কাছে কৃত্রিম পলিমার কি আছে? একটা হচ্ছে প্লাস্টিক, তারপর টেফলন বলে একটা জিনিস হয়, যেটা আমরা এক্ষুনি পড়বো, টেফলন। তারপরে পিভিসি যে পাইপ, নাম শুনেছো? পিভিসি এরকম পিভিসি পাইপের নাম শুনেছো তো? পিভিসি পাইপ এটা কি? হ্যাঁ, পিভিসি পাইপের নাম শোনোনি? যেটা আমাদের নর্মাল কলে ঠলে ব্যবহার করা হয়, ওই পাইপ, ওটা হচ্ছে কি পলিমারই তৈরি করা হয়। এবার ওই পলিমারে যেগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয় সেগুলো সম্বন্ধে আমরা একটুখানি জানবো, যে সেগুলো কোথা থেকে তৈরি করা হয়। যেরকম আমরা জানলাম যে ইথিলিন থেকে আমরা প্লাস্টিক তৈরি করছি বা পলিথিন তৈরি করছি, ইথিলিন থেকে পলিথিন তৈরি করছি। সেরকমই আরও কি দিয়ে, কোন মনোমারটা থেকে, মনোমার মানে কি হচ্ছে? মনোমার মানে হচ্ছে কি, যেই পদার্থটা প্রথমে কি ছিল আমাদের কাছে? ইথিলিন ছিল, ইথিলিন মানে C2, এইটা ছিল। এইখান থেকে তো আমাদের কাছে পলিথিন তৈরি হলো, পলিথিন এরকমভাবে দেখায়। ঠিক আছে, এখানে এন, এটাকে পলিমার এরকমভাবে দেখায়। প্রথমে আমাদের কাছে এইটা ছিল, মানে এন সংখ্যক অণু ছিল ইথিলিনের, সেটা যোগ হতে একটা বড় চেন বানালো। সেই চেনটাকে আমরা লিখতে পারি, তার জন্য আমরা এরকম লিখি, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, তারপর ডবল বন্ডটা তুলে দেবো, তারপর এখানে এন লিখবো। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে বলা হয়, যেটা থেকে তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলি? মনোমার। আর যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলি পলিমার। বুঝতে পেরেছো? যেটা আমরা তৈরি হচ্ছে সেটা পলিমার। এবার আমরা কিছু পলিমারের নাম জানবো এবং কোথা থেকে পলিমার, কোন মনোমার থেকে এই পলিমারগুলো তৈরি হচ্ছে সেই জিনিসপত্রগুলো জানবো। ঠিক আছে, তো চলো প্রথমে এটাকে মুছে দিই। প্রথম ওপরে পলিমার থাকুক, তারপরে সাইডে থাকুক মনোমার, আর ওদের ব্যবহারগুলো তোমাদেরকে মনে কি মুখে বলে দেবো। ঠিক আছে, ফার্স্ট পলিমারের নাম আমরা কি জানলাম?
ফার্স্ট যে পলিমারের নাম জানলাম সেটা হচ্ছে গিয়ে পলিথিন। কি পলিথিন এটাকে কীরকম দেখতে হয় এক্ষুনি দেখালাম, CH2 এরকম বন্ড করে এখানে N লেখা হয়। এটা কোন মনোমার থেকে তৈরি হয়? এটা ইথিন থেকে তৈরি হয়, ইথিলিন থেকে তৈরি হয়। ইথিলিন লেখো, ইথিলিন থেকে তৈরি। ইথিলিন কীরকম দেখতে হয়? CH2 ডবল বন্ড CH2, এখান থেকে এটা তৈরি হয়। এর ব্যবহার কি? আমরা বিভিন্ন যে বোতলে ঢাকনা বানাই, তারপর বোতল বানাই, এইগুলো দিয়ে তৈরি করি, ঠিক আছে। তারপর প্লাস্টিক যে ব্যাগ ইউজ করি, এটাকে আমরা এই জিনিসটাকে আরেকটা জিনিসও বলি, প্লাস্টিকও বলি। বোঝা গেছে? ইজি। হ্যাঁ, এরা ছিল হচ্ছে কি পলিথিনের গল্প। এরপরে এরপরে আছে আরেকটা কথা, এখানে কি ব্যবহার করা হয় সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। আমি তো নর্মালি বললাম, এখানে তোমাদের বইতে কি লেখা আছে দেখা যাক। পরীক্ষাগারে যন্ত্রপাতি তৈরি করতে ব্যবহার করা হয়। এছাড়াও গৃহস্থলীর কাজে অনেকবার ব্যবহৃত করা হয়, যেরকম টেবিলের ঢাকনা, তারপরে কি খেলনা প্রস্তুতি প্রভৃতি কাজে ব্যবহার করা হয়। তারপরে ওই যে বড় ড্রাম, বোতল প্রভৃতি তৈরি করতে পলিথিন ব্যবহার করা হয়, ঠিক আছে। নেক্সট কি? পলিথিন কোথা থেকে আসছে? ইথিলিন থেকে। হ্যাঁ, এবার কোথা থেকে ইথিলিন তৈরি হয় জানো তো? এখানে একটা জিনিস আছে যেটা তোমাদের আমি বলিনি, যে যদি আমরা এই C ডবল বন্ড এটার মধ্যে যদি আমরা Cr2O3, ঠিক আছে, 150 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 150 ডিগ্রি সেলসিয়াস উষ্ণ না 250 মেবি, হ্যাঁ 150 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 1000 থেকে 2000 ATM যদি প্রেশার ক্রিয়েট করি, তাহলেই এটা পলিথিনে কনভার্ট হয়। এটা আমি তোমাদেরকে তখন বলিনি, ঠিক আছে, এখন বলে দিলাম। কি জিনিস থেকে হয়? Cr2O3 কখন? 150 ডিগ্রি সেলসিয়াস আর 1500 থেকে 2000 ATM যদি প্রেশার যদি এটাকে দিই, তখন এই জিনিসটা পলিমার তখন তৈরি হয়, ঠিক আছে। হ্যাঁ, এটা আমি এখন বলে দিলাম। এইটা আর অন্য কোনো পদার্থের ক্ষেত্রে বলবো না যে কোন জিনিসটা দিতে হয়, কত ATM প্রেশার লাগে, কিন্তু এইটা আমার মনে হয় বলা উচিত, ঠিক আছে। এটা তোমাদের পরীক্ষাও দিতে পারে, ঠিক আছে, ইজি জিনিসপত্র। এবার নেক্সট যে পলিমারের নাম শুনবো, নেক্সট পলিমার হচ্ছে কি টেফলন। নেক্সট পলিমার হচ্ছে গিয়ে টেফলন। এটাকে কীরকম দেখতে হয়? CF2 দেখো, এই দাগটা মানে আরও বড় চেন আছে, এটাতে আরও অনেক কিছু যোগ হয়। এটা কোন মনোমার থেকে তৈরি হয়? এটা থেকে তৈরি হয়। এটাকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে গিয়ে টেট্রাফ্লুরোইথিন। কি বলা হয় এটাকে? টেট্রাফ্লুরোইথিলিন। এটা কি বলা হয়? টেট্রাফ্লুরোইথিলিন। এখান থেকে এটা তৈরি হয়। এবার এটার কি ব্যবহার আছে দাদা? এইটার টেফলনের কি ব্যবহার আছে? রাসায়নিক শিল্পে ও ফ্রাইং প্যান তৈরি করতে এটা ব্যবহার করা হয়। অনেক রাসায়নিক শিল্পে এটা ব্যবহার করা হয়। আর ফ্রাইং প্যান, যারা পাবজি খেলো তারা নিশ্চয়ই জানো ফ্রাইং প্যান কি দিয়ে মারপিট করে। আরে যারা রুটি বানাও তারাও নিশ্চয়ই জানো, ঠিক আছে। এবার যারা পাবজি খেলো তারা তো নিশ্চয়ই জানবে, আমি কিন্তু খেলি না। হ্যাঁ, এই যেরকম দেখতে হয় ফ্রাইং প্যান, এটা কি ফ্রাইং প্যান লাগবে? হ্যাঁ, ওই ডিম ভাজে না, তার সেরকম। সেটা কী দিয়ে তৈরি করা হয়? এই পলিমারটা দিয়ে তৈরি করা হয়, যাকে বলে টেফলন, ঠিক আছে, ইজি জিনিসপত্র। আর নেক্সট কি আছে? লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে গিয়ে PVC পাইপ। এই PVC পাইপ নয়, সরি, হ্যাঁ, এবার কি পলিভিনাইল ক্লোরাইড। কি? PVC। এটা কীরকম দেখতে হয়? এটাকে দেখতে হয়, দেখো, CH2 ডবল বন্ড CHCl, না ডাবল বন্ড থরি হয়, এটা তো আমরা পলিমারটাকে কীরকম দেখতে হয় সেটা লিখছি, ঠিক আছে। পলিমারটা কীরকম দেখতে হয়? CH2 ডাবল বন্ড CHCl। এটাকে কি বলি আমরা? পুরোটাকে বলি হচ্ছে গিয়ে পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড,
ঠিক আছে। মনোমার কি, এটা কোন কোন প্রোডাক্ট, কোনটা থেকে আসছে, এটা এরকম যে তৈরি হয় সেটা কোথা থেকে তৈরি হয়? এটা তৈরি হয় হচ্ছে গিয়ে ভিনাইল ক্লোরাইড থেকে। কোথায় তৈরি হয়? ভিনাইল ক্লোরাইড। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড, বুঝতে পেরেছো? এটা কোথায় তৈরি হচ্ছে? ভিনাইল ক্লোরাইড থেকে, মনোমার। এবার কি, এটা কি কি কাজে ব্যবহার হয় দাদা? দেখো, বর্ষাতি, গামবুট, চপ্পল, বিদ্যুৎ তারের আস্থাদন। বর্ষাতি মানে হচ্ছে কি রেনকোট, গামবুট মানে নিশ্চয়ই তোমরা পড়েছো, গামবুট অনেকে নাও পরে থাকতে পারো। চপ্পল, বৈদ্যুতিক তারের আচ্ছাদন, পেট্রোকেমিক্যাল শিল্পে। তারপরে কি, হোস পাইপ তৈরি করতে। হোস পাইপ মানে হচ্ছে গিয়ে আমাদের নর্মাল যে পাইপ হয় সেই পাইপ, তারপরে আরও অনেক রকমের পাইপ হয়, তাদের হোস পাইপ বলে। তারপরে কি ব্যবহৃত করা হয়? এছাড়াও রেফ্রিজারেটরের ভিতরের অংশ, মোটর গাড়ির বিশেষ বিশেষ অংশ প্রস্তুতিতে ব্যবহৃত করা হয়। এটা মোটর গাড়ির বিশেষ বিশেষ অংশ প্রস্তুতিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, বোঝা গেছে। এবার এই ছিল হচ্ছে গিয়ে এই যে তোমাদের যে এই যে কী কী বললাম, প্রথমে আমরা কি পলিমার পড়লাম, মনোমার পড়লাম, তার আর কি বললাম, আর বললাম হচ্ছে গিয়ে ওর যে ব্যবহার, কী কী ব্যবহারে ওগুলো ব্যবহার হয়। ঠিক আছে, এবার আমরা পড়বো হচ্ছে গিয়ে, এই তো হলো, এবার আমরা পড়বো হচ্ছে গিয়ে জৈব ভঙ্গুর পলিমারের সম্বন্ধে। কি? জৈব ভঙ্গুর পলিমার। এটা এক্ষুনি ইংলিশ নামটা বললে তোমরা বুঝতে পেরে যাবে আমি কি বলতে চাইছি। এর ইংলিশ নামটা হচ্ছে গিয়ে বায়োডিগ্রেডেবল পলিমার্স। কি? বায়োডিগ্রেডেবল পলিমার্স। এই নামটা শুনেছো না? তোমরা অনেক সময় শুনে থাকতে পারো বায়োডিগ্রেডেবল প্লাস্টিক, নামটা শুনেছো তো? হ্যাঁ, সেটার মানে কি, যে পলিমারগুলো মাটিতে মিশে যায়, মানে যেরকম আমাদের মানুষের শরীর মৃত্যু হয়ে যাওয়ার পরে, মানুষের শরীর কোনো জীবের যেরকম শরীর মৃত্যু হয়ে যাওয়ার পরে মাটির সাথে মিশে যায়, কোনো অণুজীব বা অনেক জিনিসপত্র থাকে, যেরকম ধরো যে ছত্রাক থাকে, জীবাণু, তার দ্বারা ওটা পচে ওটা মাটিতে মিশে যায়। সেরকমই অনেক পলিমার থাকে যারা মেশে না। ঠিক আছে, কিন্তু অনেক পলিমারই থাকে যারা মিশে যায়। কি? অনেক পলিমারই থাকে যারা, এক সেকেন্ড, সরি, হ্যাঁ, অনেক পলিমারই থাকে যারা মিশে না। কিরকম, কী কী পলিমার? যেরকম কিছুক্ষণ আগে দেখালাম পলিথিন, জানো তো? পলিথিন মাটিতে মিশতে প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ বছর লাগে। মাটিতে মিশতে হাজার হাজার লক্ষ লক্ষ বছর লাগে। সেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে গিয়ে জৈব অভঙ্গুর। কি? অভঙ্গুর পলিমার, জৈব অভঙ্গুর পলিমার। দাদা তুমি 2-3টে জৈব ভঙ্গুর পলিমারের নাম দাও, বা বায়োডিগ্রেডেবল পলিমারের 2-3টের নাম দাও। যেরকম প্রোটিন হয়, তারপরে স্টার্চ হয়, তারপরে শর্করা, তারপর নিউক্লিক অ্যাসিড কোনটাকে বলে? সে আমরা পড়েছি না ডিএনএ বা আরএনএতে, ওই যে ডিএনএ, ডি রাইবো নিউক্লিক অ্যাসিড, জানি না আমি ডিএনএর ফুল ফর্মটা। ডি রাইবো নিউক্লিক অ্যাসিড, মেবি তোমরা ভালো জানবে আমার থেকে, কারণ তোমরা এখন বায়োলজি পড়ছো। হ্যাঁ, রাইবো না রাইনো বলে, ডি রাইনো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএর ফুল ফর্ম হচ্ছে কি রাইনো না রাইবো নিউক্লিক অ্যাসিড। ডি আর আর এর জায়গাটা তোমরা একটু বুঝে নাও কি হয়, কিন্তু নিউক্লিক অ্যাসিড হয়, জানো তো? সেইগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল বা জলে মিশে যায়। জলে বলছি কেন, মাটির সাথে মিশে যায়। এবার দাদা 2-3টে তুমি এক্সাম্পল দাও। কার এক্সাম্পল? যেগুলো অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল, যেগুলো মাটির সাথে মেশে না। এটা আমাকে দিতে হবে। প্লাস্টিক, যেটাকে পলিথিন বলি, বা টেফলন, এই যে কিছুক্ষণ আগে যে টেফলন পড়লাম, টেফলন, এগুলো কি মাটিতে মেশে না। এবার আমরা পড়বো হচ্ছে গিয়ে পলিমারের, এই যে পলিমার যেগুলো পড়লাম তাদের কিছু কিছু ক্ষতিকারক প্রভাব। দেখো, পলিমার মানুষের শরীরের পক্ষে খুব বেশি ক্ষতিকারক হয় না, পলিমারগুলো মানুষের শরীরের পক্ষে খুব বেশি ক্ষতিকারক হয় না। কিন্তু এই মনোমার যেমন ইথিলিন পড়লাম, বা ওই টেফলন তৈরি হয় হচ্ছে গিয়ে টেট্রাফ্লুরাইড থেকে তৈরি হয় তো, টেট্রাফ্লুরোক্লোরাইড মেবি, হ্যাঁ, টেট্রাফ্লুরোইথিলিন পড়েছি, সরি। ওইটা যেটা ওই টেফলন যেটা দিয়ে তৈরি হয়, টেট্রাফ্লুরোইথিলিন, ওইগুলো মানুষের শরীরের পক্ষে খুব ক্ষতিকারক হয়। ভাবো, যদি মানুষের শ্বাসের সাথে যায়, নিঃশ্বাসের সঙ্গে ইথিলিনের গ্রহণ করলে মানুষের চেতনা হ্রাস হতে পারে বা অজ্ঞান হয়ে যেতে পারে মানুষ।
ঠিক আছে, আরও এরকম ক্ষতিকারক প্রভাব থাকে মানুষের শরীরের জন্য। এবার কি প্রকৃতির জন্য এই পলিথিনগুলো ভালো নয়, প্রকৃতির জন্য পলিথিনগুলো ভালো নয়। মানে তার ভাবো যে মানুষ তাদের একটা ফুটপ্রিন্ট ছেড়ে যাচ্ছে। ধরো যদি যেরকম ডাইনোসর লাখ লাখ কোটি কোটি বছর আগে চলে গেছে, তাদের আমরা কি পাই, ফসিলস পাই, মানে হাড় ঠাড় পাই। সেরকমই মানুষ এই যে কার্বন ফুটপ্রিন্ট ছেড়ে যাচ্ছে, মানে এই যে কার্বনের যে প্রোডাক্টগুলো, যে পলিথিনগুলো, সেইগুলো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বছর ধরে আমাদের পৃথিবীতে ওয়েস্ট হিসেবে পড়ে থাকবে। সেটা প্রকৃতির জন্য খুব খারাপ হবে। বুঝতে পেরেছো? তার জন্যই আমরা বলি যে রিসাইকেল করা হোক প্লাস্টিককে বা পলিথিনকে, এইগুলো আমরা বলি। আর কি বলি, আমরা বলি যে বায়োডিগ্রেডেবল পলিমার ইউজ করা হোক, ঠিক আছে, যেরকম আমরা বললাম। তারপরে বলি যে কাগজের ঠোঙা ব্যবহার করা হোক, তারপরে ওই যে পাটের ব্যাগ ব্যবহার করা হোক। কারণ আমরা বেশিরভাগ প্লাস্টিক কিছু ইউজ করি, দোকান থেকে কোনো একটা জিনিস নিয়ে এলাম, ওইসব বিষয়ে বেশিরভাগ প্লাস্টিক ইউজ করি, আরও অনেক বিষয় ইউজ করি। কিন্তু আমরা তার জন্য বেশিরভাগ মানুষে বলে যে কোনো দোকানে গেলে তোমরা নিজেদের ব্যাগ নিয়ে যাও, চটের ব্যাগ নিয়ে যাও, কারণ ওগুলো মাটির সাথে মিশে যায়। কিন্তু এই যে পলিথিন বা এগুলো মাটির সাথে মিশতে চায় না। বুঝতে পেরেছো? তোমাদের কি কাজ হবে? দাদা আমরা কি করতে পারি এতে পৃথিবীর সাহায্য করার জন্য? তোমরা কি করতে পারো আমি বলছি। তোমরা যখন কোল্ড ড্রিঙ্কস খাবে, ঠিক আছে, তোমরা প্লিজ ডাস্টবিনে কোনো প্লাস্টিক বা কিছু পেলে রাস্তায় এরকম ছুঁড়ে ফেলে দেবে না, বা কোনো জমিতে এরকম ছুঁড়ে ফেলে দেবে না, ঠিক আছে? ধরো যে কোনো একটা ফাঁকা জমি আছে ছুঁড়ে ফেলে দিল, ওরকম করবে না প্লিজ, ডাস্টবিনে ফেলবে। এবার সরকার তার নিজের কাজ করুক কি না করুক সেটা সরকারের বিষয়, ঠিক আছে? সে সরকার ওটাকে নিয়ে রিসাইকেল করুক না করবে না সেটা সরকারের দোষ। সরকার যদি করে তো ভালো, না করলে খুব খারাপ, ঠিক আছে? তখন আমরা সরকারকে ব্লেম করতে পারি, কিন্তু আমাদের হাতে যেটা আছে সেটা তো আমরা করতে পারি। বুঝতে পেরেছো? আমরা মানুষ, তাই আমাদের হাতে মনুষ্যত্ব আছে, তাই আমরা ওগুলো করব, ঠিক আছে? এই মনুষ্যত্বের কথা একটা কথা মাথায় এলো আমার, এই যে পলিউশন হচ্ছে এত, ঠিক আছে, এই কিছুদিন আগে দিওয়ালি গেল, জানো তো তোমরা সবাই নিশ্চয়ই বাজে টাজে ফাটিয়েছো। এই যে পলিউশন হলো, ঠিক, এবার এখনকার অনেক লোক আছে, আমি শুনেছি, আমি জানি এটা বলা উচিত কিনা, তাও আমি বলছি, একটু গল্প টল্প করে। যারা বলছে ধরো যে আমি বাজি টাজি ফাটাই না, আর কাউকে বাজি ফাটাতে বারণও করি, ঠিক, যে প্লিজ বাজিটাই ফাটিও না, কারণ খুব পলিউশন হয়, এতে খুব পলিউশন হয়। এবার যে দেখো তুমি বাজি ফাটাচ্ছ, ঠিক আছে, তুমি ভাবছো যে আমার কিছু হচ্ছে না, বাইরের লোকেদের ক্ষতি হচ্ছে, হোক, পলিউশন হচ্ছে, হোক, কি যায় আসে। কিন্তু তুমি যে বাজিটা ফাটাচ্ছ সেটা সবথেকে বেশি ক্ষতি করছে তোমার নিজের, বুঝতে পারলে? তো তার জন্য আমি বলি যে প্লিজ বাজি সাজি ফাটাবে না। কারণ ভাবো তুমি কলকাতার গল্প বলছি আমি, কলকাতায় নর্মালি থাকে 120, 100, 150 এরকম পলিউশন থাকে। AQI, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, মানে এয়ার কোয়ালিটি কত থাকে সেটা 120, 130 থাকে। দিওয়ালির দিন রাত্রিবেলা 300, 350, 400 হয়ে যায়। দিল্লির কথা তো আমি ছেড়ে দিচ্ছি, দিল্লিতে নর্মালি থাকে 250, দিওয়ালির দিন 600, 700 হয়ে যাচ্ছিল, ঠিক আছে? তো এবার অনেকে বলবে যে তুমি দাদা আমার ধর্মের বিষয়ে কেন বলছো? এটা তো ধর্মের সাথে কোনো এফেক্ট ফেলছে না, কথাটা ধর্ম না, যেটা ভুল সেটা ভুল, বুঝতে পারছো? অনেকেই এই কথাটা আনে আমার কাছে। আজকেরই কেউ একজন বলেছিল যে দাদা নয়, আমাকে একজন বলেছে তোমরা শুধু হিন্দু ধর্মকেই কেন বলো, দিওয়ালিতে আমরা বাজি ফাটাবো না, হ্যাঁ এটা কি কথা? ঠিক আছে, কথা হচ্ছে কি, দেখো যেটা ভুল সেটা ভুল, বুঝতে পেরেছো? বলে যখন মুসলিমরা যখন গরু কাটে তখন কেন বলো না? তাহলে হিন্দুরা কি খাসির মাংস খাচ্ছে না, বা খাচ্ছে না, মুরগির মাংস খাচ্ছে না? তোমরাও পুরো ছেড়ে দেবে, বুঝতে পারছো? এই তো কথা, বেশি আমি বলতে চাইনি এসব বিষয়, কারণ তোমরা অনেক ছোটো, কিন্তু তোমাদের এইগুলো বেশি অ্যাওয়্যার হতে হবে। তোমরা যখন বাইরে যাবে বা যখন বাইরে বেরোবে ঘর থেকে, একটা মাস্ক পরা উচিত। আমিও এবার থেকে পরতাম না, এবার থেকে আমি ভাবছি আমিও পরবো ভাই N95 মাস্ক। কারণ ইন্ডিয়ার যে এয়ার কোয়ালিটি সেটা খুব খারাপ আমাদের লাংসের জন্য, বুঝতে পারছো? কারণ ভাবো বিদেশে ইউরোপে যখন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, যেটা আমি AQI বলছি, এটা যখন 50 হয় তখন ওরা ওয়ার্নিং জেনারেট করে দেয় যে এয়ার কোয়ালিটি ভালো নয়। আমাদের এখানে 120, আমি কলকাতার কথা বলছি, দিওয়ালি ছাড়াও 120, 150 ইজ নর্মাল। আমরা বলি তো এয়ার কোয়ালিটি ভালোই আছে, বুঝতে পারছো? তাই প্লিজ
এয়ার পলিউশন আর এইসব নিয়ে তোমরা যেহেতু ইয়াং জেনারেশন, তো তোমাদেরকে এইসব নিয়ে আলোচনা করতে হবে, কারণ সরাসরি তোমাদের লাইফ এটা থেকে এফেক্ট ফেলবে। কারণ আমাদের মা বাবা আমাদের থেকে তো কমই দিন বেঁচে থাকছে, কারণ না করুক, হোক যেন আমাদের থেকে আমাদের মা বাবা বেশি বাঁচুক, তাও আমি বলছি দিন তো আমাদের মা বাবার কাছে আমাদের থেকে কম, তাই এটার বেশি এইসব বিষয়ে অ্যাওয়ারনেস আমাদেরকেই জানাতে হবে, কারণ আমরা ইয়াং জেনারেশন। ঠিক আছে, তোমরা ইয়াং জেনারেশন, প্লিজ এইসব নিয়ে একটু কথাবার্তা বলো, যে হ্যাঁ আমাদের তোমরা নিজেদের যেরকম যে দেখো, এবার তোমরা বলবে সরকার কেন যা এত ইন্ডাস্ট্রিজ যে তৈরি হচ্ছে তাদেরকে কেন বলছো না, এই করছো না। দেখো আমি বলছি তারাও খুব খারাপ কাজ করছে, তারাও ইয়ে করছে, কিন্তু আমাদের হাতে কি আছে? আমি তো এখন অত বড় ইউটিউবার হয়ে যাইনি যে আমি ইউটিউবার কি, অনেক সোনাম ওয়াংচুকের নাম শুনেছো নিশ্চয়ই, যে কিছুদিন আগে লাদাখ পলিউশন নিয়ে বলছিল, তাকে জেলে ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আমি বলছি, তো আমি এখনো অত ইনফ্লুয়েন্সিয়াল লোক হইনি যে আমি ইয়ে করে দেবো, মানে যারা কার্বন ফুটপ্রিন্ট এত ছাড়ছে, যারা ভাবো প্রায় 80% যে এই যে পলিউশন হচ্ছে সেটা 10% অফ দ্য পিপল দিয়ে হচ্ছে, মানে যারা রিচেস্ট, যারা সব থেকে রিচেস্ট তাদের মাধ্যমে হচ্ছে। আর সাফার কারা করে? দেখো যারা রিচেস্ট পিপল তারা ডাজ নট সাফার ফ্রম দিস। ঠিক আছে, তারা এটা দিয়ে সাফার করে না, কারণ তাদের কাছে এয়ার পিউরিফায়ার আছে, তারা প্রাইভেট জেটে যায়। ঠিক আছে, তারা দেশের বাইরে থাকে। সাফার কারা করে? আমরা করি। ঠিক আছে, ওগুলোর এগেনস্টও বলা উচিত, বলবো, কিন্তু কথা হচ্ছে কি আমাদের হাতে যেগুলো আছে, দেখো আমি কোনো হাল ছেড়ে দেওয়ার কথাটাই আমি খুব বিশ্বাস করি না, যে দাদা কেউ কোনো কাজ করছে না তো আমিও করবো না, এই কথাটা আমি একদম বিশ্বাস করি না। আমার মনে হয় যে হাল ছেড়ো না বন্ধু, ঠিক আছে, আমাদের হাতে যেটা আছে সেটা আমরা করবো। ঠিক আছে, তো চেষ্টা করবে তোমরা দিওয়ালিতে একদম বাজে সাজি ফাটাবে, চেষ্টা করবে কম ফাটানোর, বা না ফাটালেই সব থেকে ভালো। ঠিক আছে, কেউ প্লিজ রাগ করবে না। অনেকেই গায়ে লেগে যায়, আমাদের ধর্ম নিয়ে কেন বলছো, কারণ দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য হার্শ রিয়ালিটি, বুঝতে পারলে? আর ধর্মের বিষয়ে বেশি গল্প করবো না। ঠিক এই হচ্ছে গিয়ে কথা। তোমাদের এখন যেহেতু বড় হচ্ছে, তোমরা এগুলো তোমাদের আস্তে আস্তে জানতে হবে। ঠিক আছে, নেক্সট কথা কি, এই ছিল হচ্ছে গিয়ে আমাদের কী ছিল পুরো প্লাস্টিকের কথা, পলিথিনের কথা। এবার আমরা কোথায় আসছি? এবার আমরা আসছি হচ্ছে তোমাদের সব থেকে মজাদার বিষয়। কোথায় যাচ্ছে? ইথাইল অ্যালকোহল। কোথায়? ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল কাকে বলে? C2H5OH। এটা কোনটা? এটা কি জিনিস দাদা? আমি তো জানি না দাদা, আমি তো খুব ভালো ছেলে, জানি না। এটা হচ্ছে গিয়ে অ্যালকোহল। এটা হচ্ছে অ্যালকোহল, বা পাতি বাংলা ভাষায় এটাকে বলা হয়, এটা মদ হিসেবেও ব্যবহার করা হয়। এটাকে আমরা যে নেশা করি, এটাকে মদ হিসেবেও ব্যবহার করা হয়। কোনো লজ্জার কথা নেই, এটা লজ্জার না। তুমি বলো দাদা মদ বলে দিলে লাইভ ক্লাসে, তোমাদের বইতেই লেখা আছে। ঠিক আছে, এটা দিয়ে মানুষ নেশা করে, অনেক মানুষ নেশা করে। এটা আরও অনেক জায়গায় ইউজ হয়, যেরকম ওষুধ তৈরিতে এটা দরকার হয়। তারপরে আর কি ব্যবহার হয়? সুগন্ধি দ্রব্য প্রস্তুতিতে এটা ব্যবহার করা হয়, ওষুধ প্রস্তুতিতে ব্যবহার করা হয় বললাম। ইথার, অ্যাসিডিক অ্যাসিড, ক্লোরোফর্ম, আয়োডোফর্ম প্রভৃতি যৌগ প্রস্তুত করতে ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়। পেট্রোলের সঙ্গে মিশিয়ে মোটরের জ্বালানি হিসেবেও ব্যবহার করা হয়। তোমরা অনেকে আশা করি শুনেছো যে ইথানল ব্লেন্ডিং, ইথানল ব্লেন্ড, এখন আমাদের পেট্রোলের সঙ্গে ইথানল ব্লেন্ডিং করা হয়। তোমরা অনেকে E20 এই কথাটা শুনেছো, কি E20 এই কথাটা অনেকেই শুনেছো। এটা হচ্ছে গিয়ে দেখবে তোমাদের যে পেট্রোল, তাদের মধ্যে 20% ইথানল মেলানো হয়। মানে এখন যে আমরা যে পাচ্ছি তাতে 20% ইথানল মেলানো হচ্ছে, বুঝতে পারছো, যাতে পেট্রোলের কষ্ট যাতে কম যায়, বুঝতে পারছো। কিন্তু তাও দাম কমছে না ভাই সাহেব। এখন আমি যে পলিটিক্সের গল্প করতে থাকি তোমাদের দিন রাত হয়ে যাবে। E20 বা E10 মানে ইথানল ব্লেন্ড করা হয় কার সাথে? পেট্রোলের সাথে। তো সেটাতে এথানল ইউজ করা হয়। তারপর কি জ্বালানি হিসেবে? তারপর কি মেথিলেটের স্পিরিট প্রস্তুত করতে এটা ব্যবহার করা হয়। বার্নিশের কাজে এটা ব্যবহার করা হয়। ইথাইল অ্যালকোহলের ধর্ম, ইথাইল অ্যালকোহল বর্ণহীন মিষ্টি গন্ধযুক্ত তরল পদার্থ। ইথাইল অ্যালকোহল বর্ণহীন, ঠিক আছে, তোমরা যেটা লাল রঙের দেখো ওটা আলাদা জিনিস। বর্ণহীন মিষ্টি গন্ধযুক্ত তরল পদার্থ, সেটা লাল রং হয় আরও অনেক প্রসেস করার পরে। ঠিক আছে, ইথাইল অ্যালকোহলের ঘনত্ব জলের চেয়ে কম। ইথাইল অ্যালকোহলের ঘনত্ব জলের থেকে কম হয়। ইথাইল অ্যালকোহল জলে অত্যন্ত দ্রাব্য। ইথাইল অ্যালকোহল জলে অত্যন্ত দ্রাব্য।
রাসায়নিক ধর্ম কি? সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় সাধারণত সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস এবং সোডিয়াম ইথক্সাইড যৌগ উৎপন্ন করে। কি বলছে? ইথাইল অ্যালকোহলের ফর্মুলা তো হচ্ছে ইথাইল অ্যালকোহল আছে C2H5OH। এটা যদি আমরা সোডিয়ামের সাথে যদি বিক্রিয়া করাই, এটা আমরা তখনও দেখেছিলাম যখন আমরা পড়ছিলাম আইসোমেরিজম পড়ছিলাম, তখনও আমরা এটা দেখেছিলাম যে ইথাইল অ্যালকোহলের সাথে যদি বিক্রিয়া করে সোডিয়াম, তখন কি তৈরি হয়? C2H5ON। হ্যাঁ, প্লাস কি তৈরি হয়? প্লাস কি তৈরি হবে? এখান থেকে যে এইচটা বেরোচ্ছে, H2 গ্যাস বেরোয়, H2 গ্যাস বেরোয়। বুঝতে পেরেছো? এটা আমরা পড়েছি। এটা কি বলা হয়? সোডিয়াম ইথক্সাইড। সোডিয়াম ইথক্সাইড বলা হয়। নিরুদ্ধন বিক্রিয়ায় ভাবো যদি 170 ডিগ্রি উষ্ণতায় গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ইথাইল অ্যালকোহল থেকে এক অণু জল অপসারিত হয়ে ইথিলিন উৎপন্ন হয়। মানে কি বলছে? যদি আমরা C2H5OH এইটাকে যদি গাঢ় H2SO4 এর সাথে বিক্রিয়া করে, কি গাঢ় H2SO4 এর সাথে যদি বিক্রিয়া করে, ঠিক আছে, সেটা হচ্ছে কি 170 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি তৈরি হবে? তাহলে ইথিলিন তৈরি হবে। C2H4 প্লাস জল তৈরি হবে। ইথিলিন কোনটা বুঝতে পারছো? মানে C ডাবল বন্ড C, ইথিলিন তৈরি হবে আর জল তৈরি হবে। বুঝতে পেরেছো? এটি অন্তরাণবিক নিরুদ্ধন বিক্রিয়া। এইটাকে কি বলা হয়? এই যে বিক্রিয়াটাকে বলা হয় অন্তরাণবিক নিরুদ্ধন বিক্রিয়া। বোঝা গেছে? অন্তরাণবিক নিরুদ্ধন বিক্রিয়া। ঠিক, ইজি জিনিসপত্র। আবার এখানে আরেকটা কথাও বলেছে, অতিরিক্ত ইথাইল অ্যালকোহলের সঙ্গে গাঢ় H2SO4 মিশিয়ে 140 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করলে ইথাইল আবার বলছি, 140 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করলে ডাই ইথাইল ইথার উৎপন্ন হয়। মানে যদি এই সেম রিঅ্যাকশন যদি 140 ডিগ্রি সেলসিয়াসে যদি হয়, তাহলে কি তৈরি হবে? ডাই ইথাইল ইথার। কি হচ্ছে এটা? ডাই ইথাইল ইথার। এই জিনিসটা তৈরি হবে। বুঝতে পারছো? এটা সেম, এই গাঢ় H2SO4 থাকবে, শুধু এটা 170-এর জায়গায় 140-এ করলে এটা তৈরি হবে। বুঝতে পেরেছো? এটি অন্তরাণবিক নিরুদ্ধন বিক্রিয়া নামে পরিচিত। এটিও অন্তরাণবিক নিরুদ্ধন বিক্রিয়া। বুঝতে পেরেছো? ইজি জিনিসপত্র। এবার কোথায় চলে এসেছি? এবার অ্যাসিটিক অ্যাসিডের কথা পরে পড়বো। আগে মিথানল বা ইথাইল অ্যালকোহল এর কথা একটু বলিনি। এখানে মিথানলও দেখো, মিথানল কোনটাকে বলে? এটা কি বলা হয়? মিথানল। দেখো, মিথানল হচ্ছে গিয়ে আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। মিথানল আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকারক, বিষাক্ত হয়। দেখো এখানে বলেছে মিথানল বা মিথাইল অ্যালকোহল একটি অত্যন্ত বিষাক্ত পদার্থ। মিথানল খুব অল্প পরিমাণে পান করলে মানুষ অন্ধ বা উন্মাদ হয়ে যেতে পারে। ঠিক আছে? একটু বেশি পরিমাণে মিথানল পান করলে মানুষের মৃত্যুও হতে পারে। ঠিক আছে? এবার কি বলছে? ইথানল বা ইথাইল অ্যালকোহলকে সাধারণত কথায় অ্যালকোহল বা মদ বলা হয়, যেটা আমি বলছিলাম এতক্ষণ। এটি অল্প মাত্রায় পান করলে শরীরকে উদ্দীপ্ত করে। ঠিক আছে? নিয়মিত ইথানল পান করলে আসক্তি জন্মায়, মানে নেশা হয়। ঠিক আছে? এবং মানুষ মদ আসক্ত হয়ে যায়। ঠিক আছে? হয়ে পড়ে। বেশি পরিমাণ ইথানল পান করলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, সবাই জানে, তাও খায়। বেশি পরিমাণ পান করলে মানুষের বিচার বুদ্ধি হ্রাস পায়, প্রতিক্রিয়া কমে যায়। বেশি মদ পানে হৃৎপিণ্ডের পেশি ক্ষতিগ্রস্ত হয়, সবাই জানে, তাও সবাই খায়, ঢং করে মানুষ। লিভারের ক্ষতি হয়, এটা তো সবাই জানবে। তারপর কি? অতিরিক্ত মদ পানে লিভারের কার্যক্ষমতা কমে যায় এবং মানুষ মারাও যেতে পারে। হ্যাঁ, সবাই ভাই জ্ঞান পাপি, সবাই এত কিছু জানে। ঠিক আছে? তোমরাও এত কিছু পড়ছো, তোমরাও যখন বড় হয়ে যাবে তোমরাও খাবে। ক্যা রে দুনিয়া ক্যা। আমি তো ভাই খাবো না, পুরো প্ল্যান করে রেখেছি। আমি একবার খেয়েছি ভাই, পুরো তোমাদের সামনে বলছি, আমি একবার খেয়েছি।
সেটা 19 বছর, দেখো আমি তোমাদের ছোট বয়সে খাইনি, আমি তোমাদের বলে দিচ্ছি। আমি যখন 19 বছর টপকে গেছে এই কিছুদিন আগে, 19 বছর কি 20 বছর, এই যে আমার এখন 20 বছর বয়স, 20 বছর হওয়ার 1 মাস আগে আমি খেয়েছি। ঠিক আছে, আমার খেতে পাই অত্যন্ত জঘন্য লেগেছে। ঠিক আছে, আমি ভেবেছিলাম মনে হয় তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমি ভেবেছিলাম মনে হয় ভাই হেভি নেশা হবে, হেভি জীবনে জিনিসপত্র হবে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ঠিক আছে, আমি আর আমার বন্ধুরা মিলে খাচ্ছিলাম। ভাই সাহেব, যদিও আমরা এত দামি মদ থদ খাই, আমরা খেয়েছিলাম, তোমরা যেটা জানো সেটাকে বলে বিয়ার, খেয়েছি আমি। হ্যাঁ, এটা কোনো লোকা চুরির কথা নেই, কিন্তু আমি আশা করছি আমি আর খাবো না, কারণ ভাই খুব খারাপ খেতে, খুব খারাপ। ঠিক আছে, এবার একটু এত ক্ষতিকারক প্রভাব তো আমি পড়েই নিলাম। ভাই আমার এখন ভয় লাগছে, ভাই কোথায় হৃৎপিণ্ড লিভার টিভার বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবো ভাই। এমনি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খুব খারাপ, এমনি সব কিছু খারাপ, বেকার বেকার এত কিছু খারাপ করে লাভ নেই ভাই, স্বাস্থ্যের জন্য সচেতন হতে হবে। ঠিক আছে, হলো, এই ছিল হচ্ছে গিয়ে ইথাইল অ্যালকোহলের গল্প। এবার কি পড়বো? এবার পড়বো অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার আর ইয়ে। আশা করি তোমরাও খাবে না ভাই, টেস্ট করে একবার দেখতে পারো, কিন্তু হ্যাঁ টেস্ট করে তো দেখা যেতেই পারে। ঠিক আছে, কিন্তু আশা করি না খাওয়াই ভালো। ঠিক আছে, আর টেস্ট করবে কিন্তু ভাই 18 বছরের পরে গিয়ে, প্লিজ দয়া করো আমার প্রতি, 18 বছরের পরে গিয়ে টেস্ট করবে, ইটস লিগাল। 18 বছর নিচে যারা করছো তাদেরকে গিয়ে আমি যদি দেখতে পাই তোমাদেরকে যারা আমার কাছে পড়ো, তাকে আমি তো ভাই কপালে শনি আছে। ঠিক আছে, আমি জানি না তোমাদেরকে কীরকম দেখতে, সেটাও কথা। ঠিক আছে ভাই, প্লিজ খাবে না। ঠিক আছে, 18 বছরের পরে ইউ ক্যান গিভ ইট এ ট্রাই। ঠিক আছে, বাট ডোন্ট বিফোর দ্যাট। ঠিক আছে, ডোন্ট ডু দিস থিংস আর ভেরি ব্যাড ফর ইউর হেলথ। নেক্সট কি অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিড কোনটাকে বলে? CH3COOH, এটাই কি বলা হয়? অ্যাসিডিক অ্যাসিড। আমার ওটাকে লাভ হিসেবে হয়ে গেছে। ঠিক আছে, অ্যাসিডিক অ্যাসিডের ব্যবহার কি? ভিনিগার প্রস্তুত করতে অ্যাসিডিক অ্যাসিড প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যানহাইড্রেট প্রভৃতি প্রস্তুত করতেও অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করা হয়। কি? অ্যাসিটোন, তারপর অ্যাসিটিক অ্যানহাইড্রেট প্রস্তুতিতেও অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করা হয়। বিভিন্ন অ্যাসিটেট লবণ ও ওষুধ প্রস্তুতিতে অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করা হয়। অ্যাসিডিক অ্যাসিডের ধর্ম কি? ভৌত ধর্ম কি? অ্যাসিডিক অ্যাসিড তীব্র গন্ধযুক্ত বর্ণহীন তরল পদার্থ। অ্যাসিডিক অ্যাসিড তীব্র গন্ধযুক্ত বর্ণহীন তরল পদার্থ। তারপর কি? অ্যাসিডিক অ্যাসিড হলো জলে দ্রাব্য। অ্যাসিডিক অ্যাসিড জলে দ্রাব্য। অ্যাসিডিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণকে ভিনিগার বলা হয়। অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণকে ভিনিগার বলা হয়, মানে ধরো যে 4 থেকে 8% যদি অ্যাসিটিক অ্যাসিড থাকে সেটাকেই আমরা ভিনিগার বলি। ঠিক আছে, ইজি 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 ইজি। নেক্সট কি? রাসায়নিক ধর্ম। সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া। অ্যাসিটিক অ্যাসিড যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি কোনো বিক্রিয়া করে, ধরো যে CH3COOH প্লাস OH, তাহলে কি তৈরি হয়? তাহলে তৈরি হয় হচ্ছে কি এখান থেকে এইচটা বেরিয়ে যায়, শুধু ভাবো এখান থেকে এটাকে যদি একটা মাইনাস থাকে এটা প্লাস হয়। ঠিক আছে, তাহলে এখানে কী হচ্ছে? আর এটা প্লাস এটা মাইনাস হয় আসলে। তো যদি এটাকে যদি আমরা বিয়োজিত করি বা আয়নীভবন করি তাহলে এই জিনিসটা হয়। তো কী হচ্ছে দেখো, এই মাইনাসটা এই প্লাসের সাথে যায় আর এই প্লাসটা এই প্লাসের সাথে যায়, এই মাইনাসের সাথে। তাহলে কী হচ্ছে দেখো, কী তৈরি হচ্ছে? CH3COONA প্লাস, এখানে প্লাস কেন লিখছি, প্লাস H2O। দেখো এই এইচটা, এই যে এই পুরো এইচটা, সরি এই পুরো এইচটা আর এই একটা এইচ যোগ হয়ে কি H2O তৈরি হয়। বুঝতে পারলে দাদা দিস? ঠিক আছে, আর কি বলছে? সোডিয়াম বাইকার্বনেটের সাথে কি বিক্রিয়া করে? সোডিয়াম বাইকার্বনেটের সাথেও প্রায় সেম জিনিসই হয়। কি করে দেখো, NH3COOH প্লাস সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, এটা করলে কি হয়? সেম জিনিস হচ্ছে, শুধু এখানে আর জিনিস আলাদা তৈরি হচ্ছে, যে CO2 তৈরি হচ্ছে। দেখো এখানে কি হচ্ছে, এটা মাইনাস এটা প্লাস, এটা পুরো মাইনাস। ঠিক আছে, তুমি এরকমভাবে ভাবতে পারো কী হচ্ছে। দেখো এখানে এই প্রোডাক্টটা তো তৈরি হচ্ছেই, NaCH3COONA। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সোডিয়াম অ্যাসিটেট। কি বলা হয়? সোডিয়াম অ্যাসিটেট। সোডিয়াম অ্যাসিটেট তৈরি হচ্ছেই, প্লাস কি তৈরি হচ্ছে? প্লাস H2O প্লাস CO2 তৈরি হয়, প্লাস CO2 তৈরি হচ্ছে। ঠিক আছে, প্লাস CO2 তৈরি হচ্ছে। আর কি? ইথাইল অ্যালকোহলের সাথে বিক্রিয়া করলে কি হয়? ইথাইল অ্যালকোহল, সেটাও পড়ে নিই চলো। CH3COOH
প্লাস ইথাইল অ্যালকোহল। এটাতে কি বিক্রিয়া করলে দেখো এইটা পুরোটা মাইনাস হয়ে যায় আর এটা পুরোটা প্লাস, এটা প্লাস এটা মাইনাস, তো যেটা আমি বলছিলাম সেটাই হবে। প্লাস এই মাইনাসের সাথে এই প্লাসটা যাবে, এইটা আর এইটা যাবে, আর এইটা আর এইটা যাবে, তাহলে কি হচ্ছে দেখো CH3COO C2H5 প্লাস H2 প্লাস H2, এটাই হচ্ছে গিয়ে গল্প, হয়ে গেছে শেষ। এবার কি ডার্নিচ স্পিরিট কাকে বলে সেটা আমি একটু বলে নিয়ে শেষ করবো আজকে। ডার্নিচ স্পিরিটের গল্পটা একটু বলবো, বলে শেষ, এটার মধ্যেও কিছু নেই। কী আছে দেখো, শিল্পে ইথাইল অ্যালকোহলের প্রচুর ব্যবহার আছে। ইথাইল অ্যালকোহল পানীয় হিসেবে ব্যবহার করা হয় বলে একে পানের অযোগ্য করে শিল্পে ব্যবহারের উপযুক্ত করার জন্য এর সঙ্গে নানান ধরনের বিষাক্ত পদার্থ মেশানো হয়, যেমন মিথাইল অ্যালকোহল মেশানো হয়, ন্যাপথা মেশানো হয়, পিরিডিন মেশানো হয়, যেগুলো আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। ঠিক আছে, মানে কি বলছে দ্বারা বলছে, এবার মিথাইল অ্যালকোহল মিশ্রিত ইথাইল অ্যালকোহলকে ডার্নিচ স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট বলে। ঠিক আছে, শিল্পে ব্যবহারের উপযুক্ত মেথিলেটেড স্পিরিট প্রায় 90% ইথাইল অ্যালকোহল ও 10% এতে থাকে। মিথাইল স্পিরিট বিভিন্ন শিল্পে বিশেষ করে বার্নিশের কাজে উত্তম দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। কি বলছে দেখো, আমাদের ইথাইল অ্যালকোহল যেহেতু পানের যোগ্য, ইথাইল অ্যালকোহল বললাম তো আমরা খাইও নর্মালি, ঠিক আছে, নর্মালি খাই না, খাওয়া উচিত না, ডোন্ট হ্যাঁ, ইথাইল অ্যালকোহল আমরা খাই, তো ওটা পানের যোগ্য। ওটাকে যখন আমরা শিল্পে ব্যবহার করি সেটাকে পানের অযোগ্য করার জন্য, এবার ওটার কাজটা যাতে ভালো করে হয় তার জন্য আমরা ওটার সাথে কী কী অ্যাড করি, আরও অনেক বিষাক্ত পদার্থ, যেরকম মিথাইল অ্যালকোহল, যেটা বললাম আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। মিথাইল অ্যালকোহল, ভাবো একটা কার্বন শুধু এই পাশ থেকে ওপার যদি হয়ে যায় তুমি শেষ। ভাবো তুমি C2H5OH খাচ্ছ, ঠিক আছে, ইউ আর গুড, শুধু একটা কার্বন মিস হয়ে যাবে ওখানে, CH3OH হয়ে যাবে, মিথাইল অ্যালকোহল, তুমি মরে যাবে। জাস্ট ইমাজিন। ও ভাই সব না, বাবা আর তো নয় ভাই, জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর, আর না। হ্যাঁ, তো নেক্সট, হ্যাঁ তো কি, ওটাকে পানের অযোগ্য করার জন্য প্রথমে ইন্ডাস্ট্রিয়াল কাজে ইউজ করার জন্য প্রথমে ওটার সাথে কি মিথাইল অ্যালকোহল ইউজ করি, মেশাই, প্লাস পিরিডিন মেশাই, তার সাথে আরও একটা জিনিস মেশাই, সেটাকে আমরা বলছি ন্যাপথলিন, যেটা দিয়ে তৈরি হয় ন্যাপথা দিয়ে। ঠিক আছে, মিথাইল অ্যালকোহল মিশ্রিত এই যে মিথাইল অ্যালকোহল মিশ্রিত ইথানলকে বলছি আমরা ডার্নিচ স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট। কি বলছি এটাকে আমরা ডার্নিচ স্পিরিট, কি স্পেলিংটা ঠিকঠাক লিখছি, ডেনেচার্ড স্পিরিট, ওটাই লিখেছিল, ও হ্যাঁ সরি ভাই, ডেনেচার স্পিরিট, স্পেলিং স্পিরিট, এটা কি বলছি ডেনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট। ঠিক আছে, এটা কি বলছি ডেনিচার্ড লেখা আছে, ডেনিচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট। এটা কি কাজে ব্যবহার করা হয়, ওই পালিশ বা বার্নিশের কাজে এটা উত্তম দ্রবক হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, ও হ্যাঁ, আর এই ডেনিচার্ড স্পিরিটে প্রায় 90% থাকে হচ্ছে গিয়ে ইথাইল অ্যালকোহল, 90% থাকে C2H5, ভাই সব কি লিখছে ভাই, C2H5OH, আর 10% থাকে হচ্ছে গিয়ে CH3OH। ঠিক আছে, ইসি জিনিসপত্র, হচ্ছে গল্প। ঠিক আছে, তো আমার গল্পটি ফোরালো, নোটে গাছটি মুড়ালো। ঠিক আছে, ঠাকুমার ঝুলি শেষ হয়ে গেছে, হে সবাই ছুটি, ঘন্টা বেজে গেছে, টিং 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 টিং, আওয়াজটাও হয় না ভাই, হ্যাঁ তোমার কাছে জিনিসপত্র আছে, হে ছুটি, ভাই সব মজা করে জীবনে, ভাই সব শেষ, আমাদের জৈব রসায়ন শেষ। ঠিক আছে, জৈব রসায়ন শেষ, আর একটা চ্যাপ্টার বাকি আছে, আর দুটো চ্যাপ্টার, মানে ভালো করে বললে একটা বাকি আছে হচ্ছে গিয়ে ওই পরমাণু নিউক্লিয়াস, আর একটা বাকি হচ্ছে গিয়ে কি বাকি আছে, একদম ফার্স্ট চ্যাপ্টারটা, আর অজৈব রসায়নের গল্পটা আমি দেখছি, অজৈব রসায়ন তো হাফ হয়ে গেছে, আর একটু বাকি আছে। আমার মনে হয় না আমি আর কাউকে লোকজনকে খুঁজে পাবো ভাই, আমি লোকজনকে খোঁজার কত চেষ্টা করছি যে ভাই কেউ একজন পড়িয়ে দাও,
কেউ বলছে না ইউটিউবে পড়াবো না, এই করবো না, সেই করবো না, ফ্রিতে পড়াবো না, এই করবো না, পয়সা দিতে হবে। আমি বলছি পয়সা লাগবে, নো 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 নো, আই উইল নট গিভ ইউ। আমি নিজেই পয়সা পাই না ভাই, আমি তোমাকে কোথা থেকে দেবো? ঠিক আছে, তো এইসব কথাবার্তা চলছে, দেখছি আমি হয়তো অজৈব রসায়নটাও পড়িয়ে দেবো। কি এতদিন যখন একটা খারাপ টিচারকে যখন পেয়ে গেছো, আর 2-3টে ক্লাসের জন্যই আছি আমি, তারপর আমি শেষ হয়ে যাব, তোমাদেরকে ছেড়ে চলে যাব আমি। বড্ড কষ্ট হয় আমার ভাই। স্যার আমি কি খুশি হবো যখন ক্লাস থাকবে না? আমি শুধু ইমাজিন করছি যে সেই যে 1 মাস যখন আমাদের পুরো ক্লাস বন্ধ ছিল, আমি তখন কি খুশিতে ছিলাম বলো তো, যে ভাই আর ক্লাস করাতে হচ্ছে না, পুরো জীবনে চাপমুক্ত জীবন। এরকম ভাবতে হচ্ছে যে সকালবেলা আমি একটু পড়তে হবে, না পড়লে আবার ক্লাসে কি পড়াবো। ঠিক আছে, মানে তোমাদেরকে পড়ানোর আগে আমি একটু পড়ি, ঠিক আছে, রিসার্চ করি যে কখন কোন ফটোটা লাগাতে হবে। এখন তো বেশি ফটোটা ইউজ হচ্ছে না, যখন কখন কোন এক্সাম্পলটা দিতে হবে এসব ভাবতাম, এখনও ভাবি। তো তখন আমি ভাই হেভি রিল্যাক্স করতাম। হ্যাঁ, তো এসবই কথাবার্তা। আর বেশি দিনের আমাদের দুজনের ইয়ে নেই, তোমার আমার সম্পর্ক আর কদিনের মাত্র বেঁচে আছে, ঠিক আছে। এরপরে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। ওহ, মনে হচ্ছে না সেই দিল ভাঙা আশিকের মতন আমি কথাবার্তা বলছি, কিন্তু আমার ভালো লাগছে ভাই, বাওয়াল করতে রাত্রিবেলা। রাত হয়ে গেছে, কেউ নেই কথা বলার, তো তোমাদের সাথেই বকছি। ঠিক আছে, তো ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বক শোনার জন্য। জৈব রসায়ন এখানে আমাদের শেষ হলো। এরপরে আমরা মেবি বুধবার কালকের, ঠিক আছে, সোমবার দিন ভিডিও যায়নি, সরি, ঠিক আছে। আজকে সোমবার দিন রাত্রি হয়ে গেছে, আমি সকালবেলা স্টার্ট করেছিলাম ভিডিওটা শ্যুট করা, তারপরে আমার ভিডিওটা ফিরে আসছিল না, ভালো পড়াচ্ছিলাম না, তার জন্য 20-30 বার কাটকুট মারলাম, ঠিক আছে। এবার তো হ্যাঁ, তো তোমাদের মঙ্গলবার দিন ভিডিওটা যাচ্ছে এফেক্টিভলি। বুধবার দিন আশা করি মেবি চেষ্টা করছি আমি পরমাণু নিউক্লিয়াসের লেকচার নাম্বার 1 আনার, ঠিক আছে। ওটা আমরা মেবি 2টো লেকচারের মধ্যে শেষ করে দেবো আশা করি, নাও শেষ করতে পারি, ঠিক আছে। তো আর কি, শেষ জীবন। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বক শোনার জন্য। তোমাদের জন্য ভালো থাকো, সুস্থ থাকো এবং জীবনে আগুন লাগাতে থাকো। টাটা, বাই, সি ইউ অ্যান্ড গুড নাইট।